হ্যালো এভরিওয়ান, আপনারা কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? জি। হ্যাঁ স্যার। জি, ক্লিয়ারলি শোনা জি যাচ্ছে। ভালো আছি। জি। ওকে, থ্যাংক ইউ। জি। সো আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট রিডিং ক্লাস। সো এই ক্লাসে আমরা রিডিং এর বিভিন্ন ধরনের টপিকের ভেতরে আইএলটিএস পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এর জন্য আমরা একটা প্যাসেজ নিয়েছি, ক্যামব্রিজ বুক নাম্বার 8, টেস্ট নাম্বার 1, প্যাসেজ নাম্বার 2। প্যাসেজটার নাম হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন দ্য ইউএসএ, অর্থাৎ ইউএসএ তে কিভাবে ট্রাফিক কন্ট্রোল করা হতো আকাশের, সেটার উপরে একটা গল্প দেওয়া আছে। তো এই ক্লাসটা শুরু করার আগে আমরা আইএলটিএস এর রিডিং পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, যেহেতু আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, তো আইএলটিএস রিডিং পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন আছে সেইগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব। তো একটা আইএলটিএস পরীক্ষায় আপনারা প্রথম যে প্যাসেজটা আছে, সাধারণত তিনটা প্যাসেজ পাবেন এরকম, তিনটা প্যাসেজ থাকবে। তো প্রথম যে প্যাসেজটা আছে সেই প্যাসেজতে আপনারা সব থেকে বেশি পাওয়ার পাবেন, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এই দুইটা ধরনের কোশ্চেন দিয়ে আমাদের 13টা কোশ্চেন আসবে। এরপরে দেখবেন যে আরেকটা প্যাসেজ থাকবে আপনাদের, প্যাসেজ নাম্বার 2। সেটাতে দেখবেন যে বিভিন্ন ধরনের ম্যাচিং টাইপের যে কোশ্চেন গুলো আছে, এই যে এগুলোকে বলা হয় ম্যাচিং। তো এই ম্যাচিং ধরনের কোশ্চেন পাবেন সেকেন্ড প্যাসেজ থেকে। আর থার্ড একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আপনারা পাবেন হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন, এবং এর সাথে কিছু ফিল ইন দা ব্লাঙ্কস এবং ট্রু ফলস নট গিভেন থাকবে। এই টোটাল ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দা ব্লাঙ্কস, তারপরে ম্যাচিং, এমসিকিউ, এই 4 থেকে 5 ধরনের কোশ্চেন দিয়ে আপনাদের আইএলটিএস এর রিডিং পরীক্ষার টোটাল 40টা কোশ্চেন হবে। অর্থাৎ আইএলটিএস রিডিং এ আপনারা গল্প পাবেন তিনটা, এই প্রতিটা গল্প থেকে 13টা করে কোশ্চেন থাকবে। শুধুমাত্র লাস্টের গল্প, থার্ড নাম্বার প্যাসেজ থেকে আমরা 14টা কোশ্চেন পাবো। এভাবে 40টা কোশ্চেন হবে। তো এরকম 5 থেকে 6টা কোশ্চেনের একটা সেট থাকবে, এক ধরনের কোশ্চেন। তো এর ভেতরে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আমরা অনেক আগে থেকেই করে এসেছি আমাদের এসএসসি পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষা এই লেভেলে। আমরা কিন্তু ছোটবেলায় ট্রু ফলস নট গিভেন করেছি। এটা হচ্ছে যে আপনার যে প্যাসেজটা দেওয়া থাকবে, এই প্যাসেজে যা লেখা আছে এটাই আসলে সত্য ঘটনা। এই প্যাসেজে যা লেখা আছে এইটাই আমরা ট্রু হিসেবে ধরবো। এখন আপনার একটা প্রশ্ন দেয়া থাকবে, তো সেই প্রশ্নের সাথে যদি প্যাসেজের মিল হয়, অর্থাৎ প্যাসেজে যা বলা আছে কোশ্চেনেও যদি সেম একই কথা লেখা থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রু হিসেবে কাউন্ট করব। অর্থাৎ এখানে দেখেন লেখা আছে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন। আমরা এখানে মার্ক করি, এখানে ট্রুর জন্য বলা আছে ইফ দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্ট বলতে কোশ্চেন গুলাকে বলা হয় স্টেটমেন্ট, এগুলো যদি ইনফরমেশন, অর্থাৎ প্যাসেজের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলোর সাথে অ্যাগ্রি করে বা ম্যাচ করে, সেক্ষেত্রে এটাকে আমরা ট্রু হিসেবে ধরবো। আর ফলস হচ্ছে যদি এই কোশ্চেন গুলা বা স্টেটমেন্ট গুলা ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট, অর্থাৎ ভিন্ন রূপ পোষণ করে, অর্থাৎ এটা যদি উল্টা হয় সেক্ষেত্রে এটাকে ফলস বলবো। আর নট গিভেন হচ্ছে আমি কোশ্চেনে কোনো কিছু একটা পেলাম, সেটা প্যাসেজে গিয়ে সেটা আসলে ট্রু নাকি ফলস আমি আসলে শিওরলি বুঝতে পারছি না। তো এই ক্ষেত্রে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা নট গিভেন লিখে আসবো। তো এই হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখন আমরা আসলে অনেক কথা বললাম, কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হবে এই টেকনিকটা আজকে আপনাদের শেখাবো। এই টেকনিকটার নাম হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক। আমরা একটু লিখি এই টেকনিকটার নাম, আপনারা ইউটিউবে সার্চ করলেও পাবেন। এটার নাম হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং কি? তো স্কিমের সাথে আপনারা অনেকেই রিলেটেড আছেন কিংবা অনেকে এই বিষয়টা জানেন। যেমন আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো একটা ভিডিও দেখলে দেখবেন যে একটা অ্যাড চলে আসে, তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা এটাকে স্কিপ করে দিই। আপনারা অনেকেই জানেন স্কিপ নামে একটা বাটন আসে। তো স্কিপ হচ্ছে আমি এটা দেখতে চাচ্ছি না অ্যাডটা সম্পূর্ণভাবে, তো আমি এটাকে অ্যাভয়েড করে চলে গেলাম। আপনাকে রিডিং এর কোশ্চেন সলভের ক্ষেত্রেও কিন্তু এই স্কিমিং বা স্কিপ টাইপের টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমার যেই লাইনে কোশ্চেনটা আছে আমি শুধুমাত্র সেই লাইনটাই পড়বো। এখন এটা কিভাবে বুঝবো যে আমার যে লাইনে উত্তর আছে? প্যাসেজ তো অনেক বড় গল্প। তো এই যে 20 নাম্বার কোশ্চেনের উত্তরটা আমার কোন লাইনে আছে এই প্যারার ভেতরে, সেটা আমি কিভাবে বুঝবো? এইটা আমরা এখন সেই টেকনিকটা অ্যাপ্লাই করব।
তো প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে, কোশ্চেনটা পড়তে হবে এবং কোশ্চেন থেকে কিছু কিওয়ার্ড বের করতে হবে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমরা একদম জিরো থেকে শিখছি, তো আমাদের কিছু কিওয়ার্ড বের করতে হবে। আমি একটু লিখে দিই, কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে বোঝায় হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড বা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তো এই সেন্টেন্সটা আপনারা একটু দেখুন, 20 নাম্বার সেন্টেন্স। দি এফ এ ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জেট ইঞ্জিন। এই সেন্টেন্সে বলছে এফ এ নামে একটা প্রতিষ্ঠান কিংবা সংস্থা, এটা ক্রিয়েটেড বা সৃষ্টি হয়েছে অ্যাজ এ রেজাল্ট, কোনো কিছুর ফলাফল স্বরূপ। সেটা কিসের ফলাফল স্বরূপ? জেট ইঞ্জিনের কারণে। তো এখন আমরা এই সেন্টেন্সটা আসলে ট্রু নাকি ফলস এটা কিভাবে বুঝবো? এটার জন্য তো আসলে আমাদের প্যাসেজের ভেতরে পড়ে বোঝা লাগবে যে আসলে এটা ট্রু নাকি ফলস। কিন্তু এই লাইনটা আসলে প্যাসেজের কোথায় এই কথা লেখা আছে, এইটা বোঝার জন্য আমাদের আসলে এই সেন্টেন্স থেকে কিছু কিওয়ার্ড মার্ক করতে হবে। এখন কিওয়ার্ড কিভাবে মার্ক করব আমরা? কিওয়ার্ড অর্থাৎ ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনগুলা, এই পুরো সেন্টেন্সের ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনগুলা, এগুলো বোঝার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন এগুলো। প্রথম দিকে একটু অনেক বেশি কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু এর পরের কোশ্চেনগুলো দেখবেন আপনারাই সলভ করতে পারবেন আজকের ক্লাসেই। তো আমি আগে প্রথম কোশ্চেনটা কিভাবে আহ, আমরা মার্ক করব সেটা আমরা একটু শেখাই। এই যে সেন্টেন্স, দি এফএএ ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জেট ইঞ্জিন, এই সেন্টেন্সের কিওয়ার্ড বা ইম্পর্টেন্ট ওয়ার্ড বের করার টেকনিক হচ্ছে এই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট না সেগুলো বাদ দিয়ে দেওয়া। তাহলে এই সেন্টেন্সের ইম্পর্টেন্ট না এমন ওয়ার্ড কোনগুলা? এগুলো হচ্ছে সব পৃথিবীতে যত সেন্টেন্স আছে ইংলিশে, এগুলোর ভেতরে আনইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আর্টিকেল। এগুলোর আসলে কোনো ভ্যালু নাই, এগুলো হচ্ছে এমনি সেন্টেন্সের আগে বসে কিংবা ওয়ার্ডের আগে বসে, আসলে এগুলোর তেমন কোনো অর্থ নাই। আর্টিকেল গুলো কি কি? একটা সেন্টেন্সে কি কি আর্টিকেল থাকে? আর্টিকেল কয়টা ওয়ার্ড আছে একটু যদি আপনারা বলেন, আর্টিকেল কি কি? দা আছে ভাইয়া, এ আছে, ইয়েস, দি। A অফ and আছে। or the. হ্যাঁ, এ। and the এ এন আমি এভাবে লিখছি মাউস দিয়ে, একটু বাঁকা হচ্ছে। তো এটা আপনারা জানেনই যে একটা and আর্টিকেল the হচ্ছে এ, এন এবং দি, এই তিনটা হচ্ছে আর্টিকেল। আরো কিছু এরকম অপ্রয়োজনীয় ওয়ার্ড আছে যেগুলো আসলে তেমন কোনো ভ্যালু ক্রিয়েট করে না, সেটা হচ্ছে অক্সুলারি ভার্ব। অক্সুলারি ভার্ব এখানে ছোট করে লিখছি। অক্সুলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, are ওয়াজ, ওয়ার, এগুলো where এগুলো আমরা বাদ দিয়ে দিব। আরো একটা জিনিস আছে যেগুলো তেমন কোনো ভ্যালু ক্রিয়েট করে না, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের তো অভাব নাই, ইন, অফ, টু, অফ। ফ্রম, এইভাবে এই যত ওয়ার্ড গুলো আছে, ছোট ছোট যে ওয়ার্ড গুলো যেগুলো আসলে তেমন কোনো বড় ওয়ার্ড না, সেগুলো আমরা যদি বাদ দিই একটা সেন্টেন্স থেকে, তাহলে ওই সেন্টেন্সে দেখবেন কিওয়ার্ড বা ইম্পর্টেন্ট ওয়ার্ড বের হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা এই সেন্টেন্সের দি বাদ দিয়ে দিলাম, ওয়াজ বাদ দিয়ে দিলাম, ওয়ান। অ্যাজ was অ্যাজ বাদ দিলাম, এ as বাদ দিলাম, a অফ, দি, অফ। of the অফ, দি। তো এখন of দেখেন যে the ওয়ার্ডগুলো বাকি আছে, বাকি কি কি আছে, এইগুলো দেখবেন আপনি প্যাসেজের ভিতরে খুব FAA ইজিলি খুঁজে বের করতে পারবেন। ক্রিয়েটেড এফ এ রেজাল্ট এ ইন্ট্রোডাকশন। ক্রিয়েটেড, রেজাল্ট, created ইন্ট্রোডাকশন, result জেট ইঞ্জিন। jet এখন engine. আমি কি করব? এখন হচ্ছে আমার কোশ্চেনের কিওয়ার্ড বের করা হয়ে গেল, এখন আমি প্যাসেজে গিয়ে খুঁজবো কোন লাইন। এই প্যাসেজের আমরা স্কিম করতে করতে যাব। স্কিমিং বলতে আপনি জাস্ট পুরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন না। আপনাদের এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া বলতে এইভাবে রিডিং পড়া বোঝায় যে অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাই ওভার গ্র্যান্ড ক্যানিয়ন, এভাবে পড়লে অনেক সময় লাগবে। তো আমরা যে কাজটা করব, স্কিমিং অর্থাৎ চোখ বুলিয়ে পড়ে যাওয়া, অর্থাৎ আপনি ডিটেলস পড়বেন না, জাস্ট চোখ বুলিয়ে পড়ে যাবেন। সেগুলো কি কি? এই লাইনের ভেতরে এফ এ এ ক্রিয়েটেড, রেজাল্ট, ইন্ট্রোডাকশন, জেট ইঞ্জিন এমন কোনো ওয়ার্ড আছে কিনা জাস্ট আপনি চোখ বুলিয়ে দেখার চেষ্টা করবেন। তো এই লাইন একটু দেখেন তো, প্রথম লাইন থেকে আমরা শুরু করি। এই লাইনে এই ওয়ার্ডগুলোর কোনো ওয়ার্ড আছে কিনা, আছে কিনা জাস্ট আপনি পুরোপুরি পড়বেন না, আপনাদের আমি পুরো পড়তে বলছি না, জাস্ট বাম থেকে ডানে একটু চোখ বুলায় চলে যান। যেমন অ্যাক্সিডেন্ট, অকার্ড, স্কাই, গ্র্যান্ড ক্যানিয়ন, এভাবে একটু পড়ার ক্ষেত্রে দেখেন তো এমন কোনো ওয়ার্ড আছে কিনা, এফ এ ক্রিয়েটেড, রেজাল্ট, ইন্ট্রোডাকশন, জেট ইঞ্জিন, এই লাইনে রেজাল্ট আছে, শেষের Result দিকে আছে। রেজাল্ট রেজাল্ট লিখি। আছে। এক, হ্যাঁ একটা কিওয়ার্ড আছে। সেকেন্ড লাইনে দেখেন তো এমন আরো কোনো কিওয়ার্ড আছে কিনা। FAA এফ এ FA
একটা এ আছে। এফ এ আছে। তাহলে আমরা যখন দুইটা কিওয়ার্ড পাবো, যে আমরা যেগুলো পড়েছিলাম, আমরা কিওয়ার্ড যেগুলো মার্ক করেছিলাম, এমন যদি দুইটা, মিনিমাম দুইটা কিওয়ার্ড যদি আমরা কোনো লাইনের ভেতরে পাই, সেই লাইনটা আমরা ভালোভাবে পড়বো। তা না হলে আমরা ওই লাইনটা পড়বো না। আপনারা কি এই লাইনটা পড়েছেন নাকি জাস্ট চোখ বুলিয়েছেন? এইটা একটু আমাকে শিওর করুন। চোখ চোখ বুলিয়েছি। বুলাই চোখ চোখ বলেছে, হ্যাঁ, বুলিয়েছি। এইটাই আপনার আইএলটিএস পরীক্ষা করতে হবে। তা না হলে আপনাকে, এই যে দেখেন কত বড় একটা গল্প, এটা পড়তে গিয়ে আপনি কখনোই এটা, এই প্যাসেজটা আমরা বলে রাখি 20 মিনিটে সলভ করতে হবে। এই প্যাসেজটা আপনি কখনোই এইভাবে যদি পড়া শুরু করেন, অ্যান অ্যাক্সিডেন্ট দ্য অকার্ড ইন দ্য স্কাই ওভার গ্র্যান্ড ক্যানিয়ন, একটু সাইলেন্ট করেন আপনাদের যাদের এখনো প্রশ্ন নাই। যেহেতু ফার্স্ট ক্লাস, আমাদের একটু রুলস আছে, সেটা হচ্ছে যদি কোনো প্রশ্ন না থাকে তখন হচ্ছে মাইক্রোফোনটা নিজে থেকে অফ করে রাখবেন। তো দেখেন, আমরা এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে। ইন এস্টাবলিশমেন্ট অফ দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, অনেক সময় লাগবে। তো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে কোশ্চেন থেকে কিছু কিওয়ার্ড দাগাবো, এরপর প্যাসেজের ভেতরে এসে জাস্ট স্কিম করব। স্কিম বলতে চোখ বুলিয়ে চলে যাব, এবং আমি যে ওয়ার্ডগুলো খুঁজতেছি সেই ওয়ার্ডগুলো আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করব। এরকম চাইলে নিচে দাগ দিতে পারি। যখন আমরা এরকম দুইটা কিওয়ার্ড পেয়ে যাব ওই লাইনের ভেতরে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার প্রশ্নে এই ধরনের কথাবার্তা লেখা আছে, এখানেও ওই একই রিলেটেড কথাবার্তা আছে, তাহলে এই লাইনে উত্তর থাকতে পারে। তখন হচ্ছে আপনি এই লাইনটা পড়বেন। এর আগে আমরা একটু কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করি কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে, দি এফ এ, এফ এ বলতে একটা সংস্থা, ওয়াজ ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট, ফলাফল স্বরূপ, অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জেট ইঞ্জিন, জেট ইঞ্জিনের পরিচয় করিয়ে দেওয়ার ফলাফল স্বরূপ একটা এফএ তৈরি হয়েছে। তো আমরা এখানে একটু পড়ি যে এফএ কেন তৈরি হয়েছে। যেহেতু এই লাইনে এফএ আছে, এখানে অবশ্যই বলা আছে। তো আমরা একটু দেখি এখানে কি কারণে। আমরা মার্ক করি, অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাই, স্কাই বলতে আকাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে? ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ইন 1956, গ্র্যান্ড ক্যানিয়ন নামে একটা জায়গা, এই জায়গার উপরে 1956 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেইটার ফলে রেজাল্টেড, রেজাল্টেড বলতে এই অ্যাক্সিডেন্টের ফলাফল স্বরূপ, ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাক্সিডেন্টের ফলাফলের কারণেই এফ এ এস্টাবলিশড বলতে কি বোঝায়? প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। তো আমরা এই লাইন পড়ে কি বুঝলাম, আপনারা কি বুঝলেন যে এফ এ কি কারণে তৈরি হয়েছে? এই লাইন পড়ে আমরা কি বুঝলাম? গ্র্যান্ড ক্যানিয়নে একটা অ্যাক্সিডেন্টের জন্য ইয়েস, ইস্টাবলিশমেন্ট করা হয়েছে এই এফএ এফ এ, প্রতিষ্ঠানটিকে হ্যাঁ। আর রেজাল্টের জন্য। এইখানে আমরা প্রশ্নে কি দেখতে পাচ্ছি? এফ এ তৈরি হয়েছে কিসের ফলাফল স্বরূপ? জেট জেট ইঞ্জিনের। ইঞ্জিন। তাহলে জেট আমরা এখানে ইঞ্জিনের। জেট পাচ্ছি যে ইঞ্জিন। অ্যাক্সিডেন্টের কারণে এফএ তৈরি হয়েছে, আর প্রশ্নে পাচ্ছি জেট ইঞ্জিনের কারণে এফএ জেট তৈরি হচ্ছে। ইঞ্জিন। তাহলে এটা কি ট্রু নাকি ফলস? ফলস। 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 এটা হচ্ছে ফলস। ফলস। তো এটা খুবই ইজি। এখন থেকে আপনারা দেখবেন যে বাকি কোশ্চেনগুলো আমি আপনাদের দিয়ে সলভ করাবো। ট্রু ফলস নট গিভেন, আইএলটিএস এর রিডিং এর যে কোনো কোশ্চেন আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন এই টেকনিকটা অ্যাপ্লাই করে। আমাদের টেকনিকটা আমি আবারও একটু, আমি আপনাদের রিওয়াইন্ড করি। সেটা হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করব, কোশ্চেন থেকে কিওয়ার্ড দেখাতে হবে। আল্লাহ দাঁড়া দাঁড়া দেয়। হ্যালো, সাউন্ড আসতেছে, আপনারা একটু মাইক্রোফোন অফ করবেন। মাইক্রোফোন অফ করে, তা না হলে আমি আপনাদের টোটাল সবার মাইক্রোফোন অফ করে দিতে পারি। সেক্ষেত্রে আপনারা কিন্তু কেউ কথা বলতে পারবেন না, ফার্স্ট ক্লাস তো এর জন্য অনেকেই বুঝতে পারছে না। তো একটু মাইক্রোফোনটা অফ করেই করবেন। তো দেখুন, আমাদের টেকনিকটা হচ্ছে, আমরা প্রথমে কোশ্চেন থেকে কিছু কিওয়ার্ড দাগাবো। কিওয়ার্ড দাগানোর টেকনিক হচ্ছে, সেন্টেন্স থেকে আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব এগুলো বাদ দিলে দেখবেন যে ওয়ার্ডগুলো থাকে এগুলোকে বলা হয় কিওয়ার্ড বা ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো এগুলো যখন পেয়ে যাব, তারপরে আমরা প্যাসেজে এসে জাস্ট চোখ বুলাবো যে আমি যে ওয়ার্ডগুলো দাগিয়েছি কিওয়ার্ড হিসেবে, সেই ওয়ার্ডগুলো এই লাইনে আছে কিনা, তারপরের লাইনে আছে কিনা, তারপরের লাইনে আছে কিনা, যে লাইনগুলোতে পাবো সেই লাইনগুলোতে জাস্ট একটু নিচে দাগ দিয়ে দিব। এরপরে আমি এটা পড়ে বোঝার চেষ্টা করব এই লাইনে কি বলার চেষ্টা করছে, আর প্রশ্নে কি বলেছে। যদি প্রশ্নের সাথে ম্যাচ করে তাহলে এটা ট্রু, যদি ম্যাচ না করে সেক্ষেত্রে এটা হচ্ছে ফলস। অথবা যদি আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু উত্তর পাচ্ছি না, সেক্ষেত্রে এটা অ্যান্সারটা হবে নট গিভেন। তো আমরা সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু আপনাদের কাছে জিজ্ঞেস করছি, কিওয়ার্ড কোনগুলো হতে পারে এই লাইনের, এই যে আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব এগুলো বাদ দেওয়ার পরে এই লাইনের আসলে কিওয়ার্ড কোনটা? আপনারা একটু আমাকেই বলুন যে কিওয়ার্ড কোনটা হতে পারে এই এয়ার লাইনে। ট্রাফিক কন্ট্রোল, দেন হচ্ছে সালটা, যে এয়ার সালটা ট্রাফিক আছে কন্ট্রোল 1956। 1956, এই দুইটা নাকি আরো? ক্র্যাশ,
আরো গ্র্যান্ড গ্র্যান্ড আছে। ক্যানিয়ন, ক্র্যাশ। গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্র্যাশ। ক্যানিয়ন ক্র্যাশ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই এই তিনটা কিওয়ার্ড নিচ্ছি: এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্র্যান্ড ক্যানিয়ন ক্রাশ, 1956। আর সেন্টেন্সে বলছে এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টার্টেড, স্টার্টেড বলতে শুরু হয়েছে আফটার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ক্রাশ, এই গ্র্যান্ড ক্যানিয়ন ক্রাশের পরে। এইটা হচ্ছে সেন্টেন্সে বলছে। তো আমরা এখন একটু প্যাসেজে গিয়ে খুঁজবো যে এমন একটা লাইন যে লাইনে গ্র্যান্ড ক্যানিয়নটাও আছে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলটাও আছে। তো আমরা একটু স্কিপ করতে করতে যাই, স্কিমিং, অর্থাৎ জাস্ট চোখ বুলিয়ে যাব। এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং গ্র্যান্ড ক্যানিয়ন এইটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন এইখানে এয়ার ট্রাফিক এয়ার কন্ট্রোলটা ট্রাফিক। আছে আছে হুম। এখন গ্র্যান্ড ক্যানিয়নটাও আমাদের একটু খুঁজতে হবে। জাস্ট একটা কিওয়ার্ড খুঁজলে হবে না, কারণ দুইটা তো একসাথে ম্যাচ করতে হবে, যে এটাকে আগে হয়েছে নাকি পরে হয়েছে। তো আমরা একটু পরের প্যারাতে যাই। নিচে লাইনে গ্র্যান্ড এয়ার বি ট্রাফিক নাম্বারে। কন্ট্রোল, দেখেন এই লাইনে দেখেন আমাদের যেই দুইটা কিওয়ার্ড আমরা দাগিয়েছিলাম, এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্র্যান্ড দুটোই আছে। ক্যানিয়ন, দুইটা কিওয়ার্ড আছে না এই লাইনে? জি জি ওকে, তো এই টেকনিকটা কি বুঝতে পেরেছেন আমি কিভাবে এই লাইনে আসলাম? আপনারা কি জি আপনারা কি শিওর যে আমি এই লাইনগুলো পড়ি নাই, না পড়ে জাস্ট চোখ বুলিয়ে চলে আসছি? জি হ্যাঁ। জি। জি। আপনারা কিন্তু পরীক্ষার হলে, আবারও বলে দিচ্ছি, এই লাইনগুলো এভাবে পড়বেন না। ওভারসি দা অপারেশন অনেকেই পড়ে, যারা কোনো টেকনিক অ্যাপ্লাই করে না তারা এইভাবে রিডিং পড়ে। হুম। রিডিং পড়লে আমরা পারবো না, সময়ের ভেতরে হবে না, 20 মিনিটে এই প্যাসেজটা সলভ কখনোই সম্ভব না। তো জাস্ট দুইটা কিওয়ার্ড আমরা নিব, এই কিওয়ার্ড দুটা কোথায় আছে খোঁজার চেষ্টা করব, যে লাইনে পাবো সেই লাইনটাই পড়বো ভালোভাবে। এই লাইনটা কিন্তু এখন আমাকে ভালোভাবে পড়তে হবে। এয়ার ট্রাফিক কন্ট্রোল এক্সিস্টেড ওয়েল বিফোর দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টার। তো এই লাইনে বলছে এয়ার ট্রাফিক কন্ট্রোল এক্সিস্ট বলতে সৃষ্টি হয়েছিল অথবা ছিল এই গ্র্যান্ড ক্যানিয়ন হুম। ডিজাস্টারের বিফোর বলতে কি বোঝায়? আগে। 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 আর আমার প্যাসেজে কি বলা আছে? এয়ার ট্রাফিক কন্ট্রোল পরে। স্টার্টেড পরে। আফটার পরে দ্য গ্র্যান্ড আফটার। ক্যানিয়ন। তাহলে এটা কি ট্রু আফটার। আফটার। নাকি ফলস? পরে। এটা এটা ট্রু, ফলস। ফলস। ফল। এইটাও ফলস। ফলস। কারণ এখানে বলা আছে আফটার পরে, আর প্যাসেজে বলা আফটার। আছে এখানে বিফোর লেখা আছে আগে। তাহলে আগে। এইটাও, এটা হচ্ছে ফলস এসেছে। সো কাইন্ডলি এখন এটাও একটু আবার ফলস। আপনারা মাইক্রোফোনটা অন করুন, অফ করুন, তা না হলে আবার বাইরের সাউন্ড আসবে। সো এখন হচ্ছে আমরা থার্ড কোশ্চেনের আবার কিওয়ার্ড আপনারা একটু বলুন এই লাইনের। আচ্ছা যাই হোক, আমি একটু শিওর হতে চাচ্ছি, এই 20 এবং 21 এই দুইটা কোশ্চেন ফলস হয়েছে, বুঝেন না এমন কেউ কি আছেন? আপনারা একটু না। ভাবতে থাকুন যে বুঝেন নাই, আর আমি একটু উত্তরপত্রে কিভাবে উত্তরটা লিখতে হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু ফার্স্ট ক্লাস। কিভাবে উত্তরগুলো লিখতে হয় সেটা আমি একটু শিখাই। যে উত্তরপত্র আপনাদের আমরা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে অলরেডি উত্তরপত্রগুলো মেবি দেওয়া হয়েছে, যদি না পেয়ে থাকেন আবার দেওয়া হবে, যেহেতু আজকে একটা একজন। কোশ্চেন ছিল। হ্যাঁ, দিয়ে পাই নাই আমরা। আমরা দিয়ে দিব। হ্যাঁ বলুন, কোশ্চেনটা করুন। আসলে এটা একটু বাইরে একটু পরে করতে চাইছিলাম, হ্যাঁ কিন্তু তাহলে পরে কৌতূহলের কারণে করেন, তাড়াতাড়ি যদি করতে ইচ্ছে যদি করছিল। না বেশি সময় নেয় আমরা উত্তর, আপনার যদি পার্সোনাল কিংবা ক্লাসের বাইরে কোশ্চেন থাকে আমরা ক্লাসের শেষে আমরা এই ক্লাসের বিষয়গুলো ক্লাসের নিয়ে। ক্লাসের ভিতরে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমরা এটা উত্তর আপনারা লাস্টেই কোশ্চেন গুলো করেন এই ক্লাসের বাইরে। ক্লাস ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে অ্যান্সার শিট, আর এটা হচ্ছে রিডিং এর অ্যান্সার শিট। তো আমরা উত্তরপত্রগুলো কিভাবে উত্তর লিখতে হয়, অনেকেই এইটা হয়েছে ফলস, এখানে লিখে দেওয়া আছে যেটা সেভাবেই কিন্তু উত্তর লিখতে হবে। আপনি জাস্ট ছোট করে এফ লিখলে হবে না, তাহলে আমাদের 20 এবং 21 এই দুইটা কোশ্চেনের অ্যান্সারই হচ্ছে ফলস। আপনারা কি উত্তরপত্র দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, তাহলে এখানে 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এভাবে আমরা ফলস লিখে দিয়ে আসবো, FALSE। আর 21 নাম্বার যে কোশ্চেনটা আছে এটাও আমরা ফলস লিখে আসবো। স্যার স্যার প্রত্যেকটা এটা কি লেটার কি ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে লিখতে হবে? হ্যাঁ, লিখতে ক্যাপিটাল হবে? লিখলে বেটার হয়, ক্যাপিটাল লিখলে বেটার হয়। তবে স্মল লেটার লিখলে হবে, কোনো অসুবিধা নেই, আমি এটা মুছে আর দেখাচ্ছি। স্যার মনে হয় কি যে ক্যাপিটাল লেটারে যদি সবগুলো লিখি না টাইমটা একটু বেশি লাগে হ্যাঁ, মনে টাইম হয়। টাইম বেশি লাগে, টাইম বেশি লাগে ক্যাপিটাল ওয়ার্ডে। ওকে। আপনি এভাবে ফলস লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার এল, তারপরে হচ্ছে আর, এন, এগুলো খুবই কাছাকাছি হয়ে যেত, আবার টি। তো এইগুলোর জন্য আহ, আমার স্মল লেটার লিখলে অসুবিধা হতো। তো এরকম যাদের অসুবিধা আছে তারা এটা অ্যাভয়েড করার জন্য, কারণ এক্সামিনার যদি বুঝতে না পারে কোনটা এল কোনটা এফ কোনটা টি, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এর জন্য আমি এটা অ্যাভয়েড করার জন্য আমি বড় হাতের অক্ষরে লিখতাম। তবে আপনারা চাইলে স্মল, আপনার জেনারেল এইভাবে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা স্যার নিয়মে। তো কম্বাইন্ডলি যদি লিখি প্রবলেম হবে? হ্যাঁ, লাইক কম্বাইন্ড প্রথম লেখা দুইটা উচিত না কোশ্চেন। সবাই।
সাজেস্ট করে যে যে কোনো একটা স্টাইলই ফলো করবেন, সবগুলোই ক্যাপিটাল ওয়ার্ডে অথবা সবগুলো আপনি যেভাবে একটু আগে দেখালাম ওভাবেই করলে বেটার হয়। তবে কেউ ছোট করে এফ দিবেন না যে এটার ফলস, আপনি জাস্ট এফ দিয়ে আসছেন, এটাতে কিন্তু কোনো মার্ক পাবেন না জাস্ট এফ দিয়ে আসলে। আবার মাঝে মাঝে ট্রু ফলস নট গিভেনে এইখানে ট্রু ফলস নট গিভেন না থেকে এইখানে থাকবে ট্রু হলে ইয়েস লিখুন, ফলস হলে নো লিখুন, আর নট গিভেন নট। তখন কিন্তু আপনার ফলস হলে কিন্তু আবার ফলস লিখলে হবে না, তখন কি লিখতে হবে এখানে 21 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা নো। নো নো। লিখতে হবে, তখন কিন্তু ফলস নো লিখলে হবে। মার্ক পাবেন না। তো এইখানে ইনস্ট্রাকশনে বলে দেওয়া থাকবে যে আপনি ট্রু নাকি ফলস এখানে কি লিখবেন, সত্য হলে সেইটা হচ্ছে আপনারা এখানে লিখবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আচ্ছা, উত্তরপত্র, এইভাবে কম্পিউটার বেসড যদি একদম দেয় তাহলে এটা সলিউশনটা কি হবে এটা তখন? কিবোর্ডে টাইপ করে আপনি লিখবেন, কিবোর্ডে আপনি কিবোর্ডে যেভাবে ফলস লিখি আমরা, ঠিক আছে। আচ্ছা। ওকে, এটা আপনি ক্যাপিটালও লিখতে পারেন স্মলও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সো 22, এটা কিওয়ার্ড কি হতে পারে 22? And Beacons, flashing lights, বিকনস because etc. light today. ফ্লাশিং লাইট Flashing অ্যাটিসি light টুডে। use today, ওকে, থ্যাংক ইউ। today. ওকে, তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো এখন একটু খোঁজার চেষ্টা করি, যে বিকনস, ফ্লাশিং লাইট, এটি Flashing lights, এটিসি টুডে। ATC today. হ্যাঁ, এখন আমরা এখান থেকে আবার যে কাজটা শুরু করব সেটা হচ্ছে স্কিমিং। আমি জাস্ট এখান থেকে চোখ বুলিয়ে চলে যাব, আমি এভাবে পড়বো না, অ্যাজ আর্লি অ্যাজ 1920s এভাবে পড়লে অনেক সময় লাগবে। জাস্ট এখান থেকে এভাবে স্কিম করো না, বিকন ফ্ল্যাশ লাইট নাই, পরের লাইনে বিকন ফ্ল্যাশ লাইট, বিকন ফ্ল্যাশ লাইট, এখানে কি আছে, ফ্ল্যাগ Last আছে। line আসবে last এ। এই যে Flashing বিকন lights, last এ। ফ্লাশিং লাইট, হ্যাঁ আমরা দুইটা কিওয়ার্ডই খুঁজতেছিলাম, দুইটা কিওয়ার্ডই পেয়ে গেছি। প্রশ্নে কি বলা আছে, বিকনস এবং ফ্লাশিং লাইটস আর Flashing lights, স্টিল ইউজড বাই এটিসি ATC. টুডে, এখনো এটিসি তে ইউজ করা হয়। স্টিল ইউজড Oh, বলতে এখনো ইউজ করা হয়। তো আমরা এখানে পড়ি যে এখনো ইউজ করা হয় কি না। Beacons and flashing lights were placed along cross-country routes to establish the earliest airways. এখানে বলা আছে বিকন এবং ফ্ল্যাশ লাইট যেটা আছে সেটা প্লেস করা হতো, প্লেসড অর্থাৎ প্লেস করা হতো অতীতে ক্রস কান্ট্রি রুট, ক্রস কান্ট্রি বলতে এক দেশ থেকে আরেক দেশে যে প্লেনগুলো যেত সেই রুটগুলোতে ইউজ করা হতো। আর্লিয়েস্ট এয়ারওয়ে, প্রাচীনকালের এয়ারওয়েতে ইউজ করা হতো, আর্লিয়েস্ট বলতে অনেক আগের যে এয়ারওয়েগুলোতে এগুলোতে ইউজ করা হতো। আর আমার কোশ্চেনে বলছে বিকনস অ্যান্ড ফ্লাশিং লাইট আর স্টিল ইউজড বাই এটিসি টুডে, এখনো স্টিল ইউজ করা হয়। এটিসি বলতে এয়ার ট্রাফিক কন্ট্রোলে, ট্রাফিক অফিস এখনো ইউজ করে। তো এটা কি ট্রু নাকি ফলস নাকি অন্য কিছু? false False. false. false এটা নট গিভেন হবে না? ইয়েস ইয়েস, নট গিভেন মনে হচ্ছে। এইটা নট গিভেন হবে। মনে করেন আমি একটা এক্সাম্পল not দিই, given যে আপনাদের বাসায় একটা সোফা সেট আছে, এটা অনেক আগে থেকে আছে, 2000 সাল থেকে আছে। তো এটা আপনারা আগে ইউজ করতেন, এখন আগে ইউজ করতেন বলে কি এখন কি আর ইউজ করেন না এমন কিছু? না, এখন ইউজ করি। না। হ্যাঁ, তো এটা বলা হচ্ছে আমি অনেক আগে কিনেছি, তার মানে যে আগে ইউজ করা হতো বলেই যে এখন আর ইউজ করা হয় না তেমন না। নট গিভেন হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনার মনে সবসময় একটা কনফিউশন তৈরি হবে, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, এটা সম্পর্কে যদি কোনো তথ্য না পান। তো এখানে আপনারা কি ক্লিয়ারলি কোনো তথ্য পেয়েছেন যে এটা এখন ইউজ করা হয় কিংবা এখন ইউজ করা হয় না? এটা কি বলা আছে, নাকি বলা আছে জাস্ট অতীতে ইউজ হতো? অতীতের কথা বলা আছে, অতীতে অতীতে ইউজ ইউজ হতো, হইতো, কিন্তু এখন ইউজ হয় এখন কিংবা হয়। এখন ইউজ হয় না এমন কিছু কি বলা আছে এই লাইনে? জি না স্যার। এখন নিয়ে কিন্তু কিছুই বলা নাই, জাস্ট অতীতে ইউজ হতে এটুকুই বলা আছে। ফলস, প্রতিটা ফলস কোশ্চেনের একটা ট্রু অ্যান্সার থাকে, এটা সবসময় মনে রাখবেন। প্রতিটা ফলস কোশ্চেনের একটা ট্রু অ্যান্সার থাকে, কিন্তু কোনো নট গিভেনের কিন্তু কোনো ট্রু অ্যান্সার থাকে না, এটা আসলে মানুষ জানেই না। যেমন আমরা যদি 20 এবং 21 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, এই দুইটা তো আমরা ফলস বের করেছি তাই না? তো এই দুইটা ফলস যেহেতু হয়েছে, তো এটা ট্রু অ্যান্সার গুলো কি কি, এফএ তৈরি হয়েছিল জেট ইঞ্জিনের কারণে, কিন্তু আমরা ট্রু হিসেবে কি পেলাম, এফএ তৈরি হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। আবার 22 নম্বরে বলা আছে এয়ার ট্রাফিক কন্ট্রোল পরে তৈরি হয়েছে, আর এখানে পাচ্ছি সত্যি অ্যান্সার হচ্ছে বিফোর। কি আগে, আগে থেকে তৈরি হয়েছে। before. কিন্তু এই কোশ্চেনের কি আসলে আপনারা যদি ফলস মনে করেন যে এটা ফলস, তাহলে এটার কি কোনো ট্রু অ্যান্সার আছে যে আগে ইউজ হতো এখন ইউজ হয় না? no এখানে কিন্তু কোনো ট্রু অ্যান্সার নাই যে প্রতিটা মিথ্যা ঘটনার, আপনাকে কেউ যদি একটা মিথ্যা কথা বলে তাহলে ওইটার কিন্তু একটা সত্য ঘটনা আছে পেছনে, তাই না? প্রতিটা মিথ্যা কথার একটা সত্য কথা থাকে, কিন্তু যেটা আসলে ঘটেই নাই সেটা আসলে নট গিভেন।
এইটাও তাই যে এখানে বলা আছে বিকন এবং ফ্ল্যাশ লাইট এখনো ইউজ হয়। আমরা প্যাসেজে গিয়ে দেখলাম আগে ইউজ হতো, তো এখানে আগে ইউজ হতো আর এখানে বলছে এখনো ইউজ হয়। যদি প্যাসেজে লেখা থাকে যে এখনো ইউজ হয় তাহলে তো ট্রু, আর যদি লেখা থাকতো এখনো ইউজ হয় না সেক্ষেত্রে ফলস হয়ে যেত। আসলে কিন্তু আমরা এখন নিয়ে কিছুই পাই নাই, আগে নিয়ে পেয়েছি। তো আসলে কোশ্চেনে যেহেতু ক্লিয়ারলি বলে দেওয়া নাই যে এখনো ইউজ হয় না কিংবা এখনো ইউজ হয়, তো এটা আসলে যেহেতু ইনফরমেশনটা আমাদের কাছে নাই, এর জন্য এই 22 নাম্বার কোশ্চেনে অ্যান্সারটা হবে নট গিভেন। এরকম আমরা কিছু হোমওয়ার্ক দেবো 4 থেকে 5টা নট গিভেন, এগুলো করলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে নট গিভেন গুলো কেমন। এগুলো আপনাদের অভ্যাস হবে, কারণ নট গিভেন সম্পর্কে আইএলসে শুধুমাত্র পৃথিবীতে নট গিভেন আছে, তো আর অন্য কোনো পরীক্ষাতে নাই। তো এগুলো যত বেশি প্র্যাকটিস করেন এগুলো আসলে বুঝতে পারবেন। তো 22 নাম্বার কোশ্চেন নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে যে এটা কিভাবে নট গিভেন হলো? না। এখন কি বুঝতে পেরেছেন সবাই যে কেন এটা নট গিভেন? নট গিভেন এইটাই জি। জি কারণ জি হচ্ছে যে এইটা আসলে ক্লিয়ারলি বলা নাই যে এখন ঘটনা নিয়ে বর্তমান সময় নিয়ে কিছুই বলা নাই, জাস্ট অতীতে ইউজ হতো। যেমন আপনাদের একটা বাসায় একটা সোফা, সেটা আগে ইউজ হতো, এইটাই জাস্ট বলা আছে, কিন্তু এখনো ইউজ করেন কি করেন না এটা কিন্তু ক্লিয়ার করে বলে নাই প্যাসেজের ভেতরে এইটা। তো এর জন্য যেহেতু ইনফরমেশন নাই আমাদের কাছে, এর জন্য এটা অ্যান্সারটা হবে নট গিভেন। তো এর জন্য আমরা 22 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিব। এর আগেরটা ছিল ফলস, আমরা একটু মুছে লিখি সঠিকভাবে। 21 নাম্বার ফলস, আর 22 নাম্বার হচ্ছে নট গিভেন। আচ্ছা, মাউস দিয়ে লিখছি তো এভাবে বাঁকা হচ্ছে, আপনারা একটু সোজাভাবে লিখবেন। এখন হচ্ছে আমাদের 3টা হয়ে গেল। 4 নাম্বার কোশ্চেনের একটু কিওয়ার্ডটা দেখেন। এটার কিওয়ার্ড কি হতে পারে? 23, ট্রাই করুন। improvement, radio ইমপ্রুভমেন্ট, Improvement, communication, radio improvement, communications, world কমিউনিকেশন, war, Second World ওয়ার্ল্ড War. ওয়ার টু। ওয়ার্ল্ড ওয়ার টু, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন একটু আপনারা সাইলেন্ট হন, আমি একটু খুঁজে কিভাবে বের করতে হয় আমি একটু দেখাই। যে ইমপ্রুভমেন্ট, রেডিও কমিউনিকেশন, ওয়ার্ল্ড ওয়ার টু, প্রশ্নে বলা আছে কিছু উন্নতি ইমপ্রুভমেন্ট আনা হয়েছিল। সাম ইমপ্রুভমেন্টস ওয়ার মেড ইন রেডিও কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশনে কিছু উন্নতি আনা হয়েছিল অথবা ডেভেলপমেন্ট আনা হয়েছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু উন্নতি আনা হয়েছিল। আমরা এটা একটু মুছে দিই, এই যে আর্টিকেল গুলা। তো এটা হচ্ছে আমরা যদি প্যাসেজে দিয়ে পাই যে আসলে উন্নতি আনা হয়েছিল তাহলে ট্রু, আর প্যাসেজে যদি পাই যে উন্নতি আনা হয় নাই তাহলে এটা ফলস। আর যদি কিছুই না পাই, এরকম ইমপ্রুভমেন্ট রিলেটেড কিছু আসলে বুঝতে পারি না, তাহলে সেটা নট গিভেন হবে। তো আমরা একটু প্যাসেজে যাই। যে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইমপ্রুভমেন্ট, রেডিও কমিউনিকেশন, ওয়ার্ল্ড ওয়ার টু। এখন আপনারা একটু স্কিমিং করুন এখান থেকে। হাওয়েভার আছে পিওরলি ভিজুয়াল সিস্টেম, ওয়েদার, রেডিও কমিউনিকেশন, হ্যাঁ রেডিও কমিউনিকেশন একটা আছে। আমাদের 2টা কিওয়ার্ড পেতে হবে, এটা হচ্ছে রুলস। একটা কিওয়ার্ড পেয়েছি আমাদের ইমপ্রুভমেন্ট, রেডিও কমিউনিকেশন এবং ওয়ার্ল্ড ওয়ার টু। 1940s নিউলি ডেভেলপড ইমপ্রুভ রেডিও, এই ভাইয়া যে, সিতে আছে, হ্যাঁ, এই যে সিতে। ইমপ্রুভ রেডিও কমিউনিকেশন ব্রট অ্যাবাউট বাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে আপনারা কি 100% শিওর এই লাইনে আমার উত্তর আছে? সি, শিওর জি শিওর। জি স্যার, সবই কারণ আছে। হচ্ছে আমাদের সেন্টেন্সের সাথে কিন্তু এই লাইনটাই মিলছে। তার মানে আমি যদি এই লাইনটা ভালোভাবে পড়ি তাহলে উত্তরটা বুঝতে পারবো। তো এখানে দেখেন বলা আছে ইমপ্রুভ রেডিও কমিউনিকেশন, উন্নত রেডিও কমিউনিকেশন ব্রড, ব্রড বলতে ব্রিং এর পাস্ট টেন্স, ব্রিং বলতে আনা, ব্রড বলতে আনা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উন্নত রেডিও কমিউনিকেশন আনা হয়েছিল। সাম ইমপ্রুভমেন্টস আর মেড ইন রেডিও কমিউনিকেশন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, এখানেও বলা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট আনা হয়েছিল রেডিও কমিউনিকেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাহলে প্যাসেজ আর কোশ্চেনের কি মিল হচ্ছে নাকি উল্টা হচ্ছে ইয়েস নাকি? স্যার, জি সেম হচ্ছে, সেম, ট্রু একদম হবে। সেম, এমনি 100% ট্রু সেম, হবে। যে উন্নতি আনা হয়েছিল রেডিও কমিউনিকেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো দ্বিতীয় এই জন্য, বিশ্বযুদ্ধের সময়। হ্যাঁ, তাহলে এটা পুরোপুরি মিলে যাচ্ছে, এর জন্য এটা অ্যান্সারটা হবে ট্রু। তাহলে আমরা উত্তরপত্রে গিয়ে 23 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা ট্রু লিখে দিয়ে আসবো। একটা কথা আপনাদের জানিয়ে রাখছি যে উত্তরগুলো যখন পাবেন যে এটা ট্রু, সাথে সাথেই এই উত্তরপত্রে লিখে দিবেন রিডিং এর ক্ষেত্রে। কারণ আপনার কিন্তু, আপনি যদি প্রশ্নের এখানে ট্রু লিখে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে। উত্তর পাওয়ার সাথে সাথেই উত্তরপত্রে লিখবেন। অনেকেই এই কাজটা করে, এখানে ট্রু হলে টি লিখে রাখে, এখানে ফলস হলে, নট গিভেন হলে এন জি, এভাবে লিখে আসে, পরে যে করতে যায় ওই সময়টা আসলে পাওয়া যায় না আইএলটিএস পরীক্ষাতে। তো এর জন্য আপনি সাথে সাথে উত্তরপত্রে উত্তরটা তুলে ফেলবেন, ট্রু ফলস যাই হোক না কেন উত্তর তুলে ফেলবেন। আর যদি যখন উত্তর না, ভাইয়া একটা কোশ্চেনের উত্তরটা একটা যদি কোশ্চেন,
হ্যাঁ বলুন। আচ্ছা, রিডিং এর ক্ষেত্রে কি ভাইয়া ওই যে এক্সট্রা 10 মিনিট দিবে বলছেন যে ওইটা না, দেয় না, ওইটা শুধু এ- লিসেনিং এ দেয় না? এটা শুধুমাত্র লিসেনিং এ পাওয়া যায়, এক্সট্রা 10 মিনিট লিসেনিং এ পাবেন, রিডিং এ এক্সট্রা 10 মিনিট পাবেন না। তো এই জন্য আমি বলছি উত্তরপত্রের সাথে সাথে উত্তরটা তুলে ফেলবেন। অনেকেই লাস্টে আবার উত্তর তোলার জন্য সময় পায় না। তো এটা এটা করবেন না। আর যদি কোনো কোশ্চেনের উত্তর যদি আপনি না পান, খুঁজে না পান, পারছেন না, শিওর না, এভাবে গোল দিয়ে চলে যাবেন, পরবর্তীতে করবেন। একটা কোশ্চেনের পেছনে কত সময় ইউজ করা উচিত একটা আইএলস এর? কত সময়? আপনি কি 2-3 মিনিট ধরে একটা কোশ্চেনের পেছনে বসে থাকবেন উত্তর হচ্ছে কি হচ্ছে না, নাকি কত মিনিট দেওয়া উচিত, কারো আইডিয়া আছে? 1.5 মিনিট ভাইয়া। 1.5 মিনিট অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, 1.5 মিনিট ধরলে আপনি 40টা কোশ্চেন যেহেতু আমাদের, 1.5 মিনিট সময় দিলে পুরোপুরি হচ্ছে 60 মিনিট হয় বা 1 ঘন্টা। তো এটা আসলে অনেক টান টান হয়ে যায়। তো আমরা ট্রাই করব 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট সময় দিব একটা কোশ্চেনের পেছনে। 1 মিনিট, 40টা কোশ্চেনের পেছনে 40 মিনিট, বাকি 20 মিনিট আমার প্যাসেজ পড়তেই চলে যাবে। তো 1 মিনিটের বেশি যদি কোনো কোশ্চেনে লেগে যায়, আপনার খুঁজে পাচ্ছেন না, ওইটা রেখে দিয়ে চলে যাবেন। একটা সেট অফ কোশ্চেন, অর্থাৎ 6 থেকে 7টা কোশ্চেনের একটা সেট থাকে, এইটা একটা একটা সেট, ট্রু ফলসের একটা সেট। এই কোশ্চেনের ভেতরে একটা দুইটা কোশ্চেন কঠিন থাকবেই, সবগুলো কোশ্চেন সহজ দিবে না। তো একটা কোশ্চেন কঠিন, কিন্তু পরের কোশ্চেন গুলো দেখবেন যে আরো সহজ আছে। তো ওই কঠিন কোশ্চেন নিয়ে আপনি যদি পড়ে থাকেন তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। এটা লাস্টে যে দিবেন। এবং আইএলসে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। তো আপনারা যদি একদমই সময় না থাকে তারপরে একটা উত্তর দিয়ে আসবেন, যাতে যদি কোনোভাবে হয়ে যায় সেক্ষেত্রে মার্ক পাবেন। তো নেগেটিভ মার্কিং যেহেতু নাই, আপনারা কিন্তু এই মার্কিংটা করে রাখবেন আগে থেকে। আর যেটা যদি 1 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। তো এই 24 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, ফাতেমা আনিকা আপু হ্যান্ড রেজ করেছেন। জি বলুন। হুম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়া, সরি স্যার। নো আমরা তো প্রবলেম। যে যে শুরু করব প্র্যাকটিস, তো এখন তো আমাদের পার কোশ্চেন 1 মিনিটে হবে না। তো এখন কি যতক্ষণ সময় লাগে ওটা দিয়ে কি কোশ্চেনটা সলভ করব? ইয়েস ইয়েস, এখন আপনারা যখন যেহেতু একদম নতুন আছেন, আমি পরীক্ষার হলে কথা বলছি 1 মিনিট, কিন্তু এখন যেহেতু হ্যাঁ। আপনারা একদম আইএলটিএস শুরু করছেন প্রথমে, তো আপনারা একটা কোশ্চেনে যত সময় লাগুক নিবেন। মেইনলি আপনার টার্গেট থাকবে আইএলটিএস পরীক্ষায় এই প্যাসেজটা সলভ করতে আপনার সময় দিবে 20 মিনিট, কিন্তু আপনি এই প্যাসেজটা আপনি 1 ঘন্টায় সলভ করবেন, 20 মিনিট অর্থাৎ 40 মিনিট এক্সট্রা নিয়ে সলভ করবেন। মেইনলি আমরা প্রথমে কি করব, কিভাবে উত্তরগুলো খুঁজে বের করতে হয়, কিভাবে সঠিক উত্তর দিতে হয়, এটা আমরা প্রথমে ট্রাই করব। এরপরে আস্তে আস্তে আমরা স্পিড বাড়াবো। যেমন গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আস্তে আস্তে গাড়ি চালানো শিখি, এরপরে যখন গাড়ি চালানোটা শিখে যাই তখন কিন্তু আস্তে আস্তে জোরে চালাতেও পারি। তো আমরা প্রথমে যখন এখন প্র্যাকটিস করছেন আপনারা, আপনাদের উচিত একটা প্রশ্ন যত সময় লাগুক না কেন আপনি সঠিকভাবে ওই কোশ্চেনের উত্তরটা সঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। এইটা প্রথমে এইটাই টার্গেট থাকবে, এরপরে আস্তে আস্তে আপনি আপনার স্পিড বাড়াবেন। এটা করতে করতে আপনার হচ্ছে অভ্যাস চলে আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো এখন হচ্ছে, মানে হ্যাঁ বলুন। প্রতি প্রতি প্যাসেজের জন্য কি 20 মিনিট সময় দেওয়া হবে, মানে বিশ 7টা মিনিট কোশ্চেনের আসলে জন্য 20 বিশ মিনিট? মিনিট আসলে এক্স্যাক্টলি না, ওনারা বলে দেয়, এখানে আমি একটু দেখাই আপনাদের। আহ হয়ে গেল সেটা। এই যে দেখেন, প্রতিটা প্যাসেজে ওনারা বলে দেয় যে ইউ শুড স্পেন্ড 20 মিনিটস অন দিস কোশ্চেন 14 to 26, অর্থাৎ 13টা কোশ্চেন সলভের জন্য আপনার 20 মিনিট ইউজ করা উচিত, এটা একটা ইনস্ট্রাকশন বলে দেয়। কিন্তু এটা ফিক্সড না, আপনি চাইলে 1 ঘন্টাও নিতে পারেন, কিন্তু আপনাকে তো 40টা কোশ্চেন সলভ করতে হবে। এর জন্য গল্প থাকে কয়টা আইএলটিএস পরীক্ষাতে একটু বলুন? 3টা। 3টা গল্প, 3টা গল্প, তার মানে এক একটা গল্পে যদি 20 মিনিট হয়, 3টা গল্প মিলে 60 মিনিট। এখন 3টা গল্প তো আলাদা আলাদা করে দিবে না, ওনারা একটা প্রশ্নের ভেতরেই 3টা গল্প দিয়ে দিবে এবং খাতাও দিয়ে দিবে। ও, তো এটা আপ টু ইউ, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কত সময় নেবেন। সাধারণত ওনারা 20 মিনিট বলে, কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যারা 8-9 পায়, তারা কিন্তু 20 মিনিটও নেয় না, একটা প্যাসেজ 12-13 মিনিটে সলভ করে। এইটাই উচিত, কারণ যত দ্রুত করবেন তখন পরবর্তীতে রিভিশন দিতে পারবেন, কিংবা কোনোটা কনফিউশন থাকলে পরে আবার করতে পারবেন। এখন আপনাকে বিশ ঠিক আছে। মিনিট বলে দিয়েছে, এদের আপনি সাথে যদি 20 মিনিট সময় ধরে করেন, দেখা গেল থার্ড প্যাসেজটা একটু কঠিন থাকে, ওইটার জন্য প্রবলেম হয়ে যায়। তো এর জন্য আমরা ট্রাই করব আহ অনেক কম, 12-14 এর ভেতরে কমপ্লিট করার এক একটা প্যাসেজ। ঠিক আছে? এটা ফিক্সড না, এটা ঠিক বলে আছে, দেয় যে এটা উচিত, কারণ 3টা প্যাসেজ 60 মিনিট লাগবে আমাদের। ওকে, বুঝতে পারছি। আমরা এই ঠিক বিষয় নিয়ে আছে। ক্লাসের শেষে আবার আলোচনা করব। আমাদের কোশ্চেন সেশন, যাদের অন্যান্য যেসব কোশ্চেন আইএলটিএস পরীক্ষা নিয়ে, এগুলো আমরা শেষে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমরা এগুলো একটু করি। তো 24-24-এ আমরা কি কিওয়ার্ড দিতে পারি একটু বলুন আপনারা? এয়ার ক্লাস, স্পেস। ইয়ার ক্লাস, স্পেস, সেভ ইয়ার এয়ার স্পেস, স্পেস, বিলো,
নিয়ার এয়ারপোর্টস। নট নিয়ার নেয়ার এয়ারপোর্টস। এয়ারপোর্ট, নেয়ার না, নেয়ার তো না, এখানে নট নেয়ার এয়ারপোর্ট। এই নটের জন্য কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাবে, যেমন এখানে আফটার, বিফোর। এই নট নেয়ার এয়ারপোর্ট তো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্যাসেজের ভেতরে যে খুঁজবো ক্লাস এফ এয়ার স্পেস বিলো 365 মিটার এবং নট নেয়ার এয়ারপোর্ট। ঠিক আছে। নট নিয়ার। একটা কোশ্চেন আসছে, ট্রু ফলস নট গিভেন কোশ্চেন গুলো কি প্যাসেজে সিকোয়েন্স মেনটেন করে অলওয়েজ আসে? হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন করে সবসময় আছে। আপনাদের একটা ক্লাস হবে এর পরে রিডিং এর, সেটা হচ্ছে হেডিং ম্যাচিং। ওই ম্যাচিং কোশ্চেন গুলো একটু ছড়ানো ছিটানো থাকে, কিন্তু এর বাইরে বাকি যত কোশ্চেন আছে আইএলটিএস পরীক্ষায় সবগুলো সিরিয়ালি পাবেন উত্তরগুলো। এত কঠিন হবে না। এগুলো যদি আবার সিরিয়াল ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সলভ করতে অনেক সময় লাগবে, তো এর জন্য এগুলো সিরিয়ালি উত্তরগুলো দেয়। যেমন দেখেন, এইটা হচ্ছে প্রথম কোশ্চেন, তারপরের প্যারাতে সেকেন্ড কোশ্চেন, তারপরের প্যারাতে থার্ড কোশ্চেন, এরপরের প্যারাতে দেখা গেলো ফোর্থ কিংবা এরকম। এই কিওয়ার্ড গুলো খুবই ইজি। কেন বলেন তো? এই কোশ্চেনের কিওয়ার্ড গুলো খুঁজে বের করা খুবই ইজি কেন? এগুলো নাম্বার থাকবে এবং ক্যাপিটাল ওয়ার্ড থাকবে। সেন্টেন্সের ভেতরে যদি কোনো ক্যাপিটাল ওয়ার্ড থাকে, এগুলো খুঁজে বের করা খুবই সহজ। ক্লাস এফ এবং বিলো 365, 365 দেখেন তো এরকম কোনো সংখ্যা আছে কিনা এখানে, কিংবা ক্লাস এফ এই প্যারাতে নাই। তার পরের প্যারাতে 1 সেকেন্ডে খুঁজে বের করা যায়। এখানে বড় হাতের অক্ষর এটিসি আছে, এফ এ তিনটে আছে প্রায়। ইউনাইটেড স্টেট আছে। বড় হাতের অক্ষরগুলো প্যাসেজের ভেতরে খুঁজে বের করা খুবই সহজ। ইউনাইটেড স্টেট এখানে আছে। কিওয়ার্ড গুলো সার্চ করলেই তো হয়ে যায়। হ্যাঁ, 365। কিন্তু আমাদের একটা কিওয়ার্ড বাকি আছে, সেটা হচ্ছে কি ক্লাস এফ। তো আমি একটু ক্লাস এফটা খোঁজার চেষ্টা করি। আহ এইখানে দেখেন আর একটা কিওয়ার্ড আছে বিলো 365, কিন্তু এখনো আমরা ক্লাস এফটা পাই নাই। আমাদের রুলস কি ছিল? দুইটা কিওয়ার্ড পেতে হবে, একটা কিওয়ার্ড পেলে হবে না। দুইটা কিওয়ার্ড, মিনিমাম দুইটা কিওয়ার্ড পেতে হবে। তো আমরা একটু খুঁজি ক্লাস এফ। এখানে বিএফআর, এখানে বড় ওয়ার্ড অনেকগুলো আছে, কিন্তু আসলে ক্লাস এফটা নাই। ভাইয়া জিতে আছে। জিতে এইখানে দেখেন আছে আছে। ক্লাস। সেকেন্ড লাইন। এখানে কি বলা আছে একটু আপনারা কেউ একজন ট্রান্সলেট করে দিতে পারবেন? এখানে বলা আছে আনকন্ট্রোলড এয়ার স্পেস ইজ ডেজিগনেটেড ক্লাস এফ। ডেজিগনেশন বলতে কি বোঝায়? ডেজিগনেশন ডেজিগনেশন পদবি। পদবী। পদবি, বা এটাকে ডাকা হয় কি নামে। তাহলে এখানে বলে দিচ্ছে আনকন্ট্রোলড এয়ার স্পেসকে ক্লাস এফ নামে ডাকা হয়। এইটুকু বুঝলেই চলবে আমাদের। তাহলে আপনারা কি মনে রাখতে পারছেন এখানে ক্লাস এফ বলতে কি বোঝাচ্ছে? আনকন্ট্রোলড এয়ার স্পেস। তার মানে একজনের দুইটা নাম থাকে না, একজনের দুইটা নাম থাকে না, যে রফিক উদ্দিন আবার ডাক নাম হচ্ছে অর্ণব। তো রফিক উদ্দিনও যে, অর্ণবও সেই। তো এখানেও তাই, যে আনকন্ট্রোলড এয়ার স্পেস কে ডেজিগনেশন দিয়েছে ক্লাস এফ নামে। এখন আমরা সে উপরে চলে যাই। উপরে যেহেতু 365 কিন্তু এই প্যারাতে আর নাই, তো এর জন্য আমরা সে উপরে চলে যাই। এইখানে দেখেন কি বলা আছে, আনকন্ট্রোলড এয়ার স্পেস বিলো 365 মিটার। আনকন্ট্রোল বলতে আসলে কি বোঝাচ্ছিল? আনকন্ট্রোলড মানে কি বলেন তো? ক্লাস এফ। ক্লাস ক্লাস এফ। ক্লাস এফ। ক্লাস এফ মানে আসলে আনকন্ট্রোল। তাহলে দেখেন তো কি লেখা। আপনারা এখানে আনকন্ট্রোলড এর মুছে দিয়ে আপনারা মনে মনে পড়ুন যে ক্লাস এফ এয়ার স্পেস হচ্ছে বিলো 365 মিটার। এবার একটু কোশ্চেনে যাই আমরা। দেখেন তো ক্লাস এফ এয়ার স্পেস ইজ দ্য এয়ার স্পেস হুইচ ইজ বিলো 365 মিটার। তাহলে এটা কি ম্যাচ করেছে? ক্লাস এফ জি। বিলো 365 মিটার। দেখেন ক্লাস এফ বিলো 365 মিটার। এখানেও দেখেন বলা আছে আনকন্ট্রোল বলতেই তো ক্লাস এফ বলে দিয়েছে, অর্থাৎ ক্লাস এফ বিলো 365 মিটার। তাহলে এই অংশটুকু কিন্তু ট্রু। ক্লাস এফ এয়ার স্পেস হচ্ছে 365 মিটারের নিচে। এখন আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে নট নেয়ার এয়ারপোর্ট। এইটুকু আমাকে ট্রু করতে হবে। তো এর আগে আমরা একটা ক্লাস আনকন্ট্রোলড একটু খুঁজি এই প্যাসেজের ভেতরে। আর কোথায় আনকন্ট্রোলড এয়ার স্পেস আছে দেখেন তো। আনকন্ট্রোলড, আনকন্ট্রোলড, এখানে কন্ট্রোলড আছে, আনকন্ট্রোলড দেখেন তো আছে কিনা। এলসওয়্যার ইন আনকন্ট্রোলড, এইখানে দেখেন আনকন্ট্রোলড এয়ার স্পেস। আনকন্ট্রোলড এয়ার স্পেস বলতে কি বোঝায়? ক্লাস এফ ভাইয়া। ক্লাস এফ, এই যে এখানে তো লিখে দেওয়া আছে যে আনকন্ট্রোলড মানে ক্লাস এফ, এইখানে লিখে দেওয়া আছে আনকন্ট্রোলড মানেই ক্লাস এফ। তাহলে এইটাও আনকন্ট্রোলড। তাহলে ক্লাস এফ আমরা একটু লিখি, ক্লাস এফ। এখন আমাকে বলেন এলসওয়্যার মানে কি? এলসওয়্যার কেউ জানেন আপনাদের? এলসওয়্যার, এলসওয়্যার বলতে কি বোঝায়? অন্য জায়গায়। অন্য জায়গায়, ইয়েস, অন্য জায়গায়। অন্য জায়গায় বলতে কি কাছে নাকি দূরে? দূরে। অন্য জায়গায় বলতে কি বোঝায়? আমি এখানে থাকি, আমার ফ্যামিলি অন্য জায়গায় থাকে, আমার দূরে। দূরে। তাহলে নট নেয়ার এয়ারপোর্ট বলতে কি বোঝায়?
দূরে। অন্য এয়ারপোর্ট দূরে, থেকে এয়ারপোর্ট দূরে। থেকে দূরে। দূরে, অন্য এয়ারপোর্ট জায়গায়। থেকে দূরে, অর্থাৎ এইটা বলতে আসলে এলসওয়্যার বা অন্য জায়গায় বোঝায়। তার মানে এখানে দুইটা কথাই সত্য হলো, যে ক্লাস এফ এয়ার স্পেস হচ্ছে 365 মিটারের নিচে, এবং এয়ারপোর্ট থেকে অন্য জায়গায় অর্থাৎ এয়ারপোর্ট অনেক থেকে দূরে। তার মানে এখানে দুইটা দূরে। তথ্যই সত্য হলো এখানে। এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনগুলোর ভিতর সব থেকে কঠিন। এমনি কঠিন। ক্লাস এফ কোথায় এটা খুঁজে বের করার জন্য আমাকে অন্য জায়গায় যাওয়া লাগছে। আবার প্রশ্নটা দুইটা দিয়েছে, একটা প্রশ্ন না কিন্তু এর ভিতরে দুইটা প্রশ্ন, অর্ধেক এখানে অর্ধেক এখানে, দুইটাই ট্রু হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ট্রু। 24 নাম্বার বুঝছেন সবাই? হুম, জি। জি জি স্যার। স্যার। জি হলে স্যার। তো সময়ও লাগবে। হ্যাঁ, এইটাতে আমি তো বলেছি যে আপনাদের যদি 6 থেকে 7টা কোশ্চেনের একটা সেট থাকে, এটা হচ্ছে এক সেট কোশ্চেন, এটা ট্রু ফলসের সেট। এই কোশ্চেনের ভেতরে একটা কোশ্চেন আপনাকে কঠিন দিবেই, মিনিমাম একটা, চাইলে ওরা দুইটা কোশ্চেনও কঠিন দিতে পারে। তাহলে এই কোশ্চেনগুলোর ভেতরে আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনটা একটু কঠিন। পরে কোশ্চেনটা একটু দেখি এটা কঠিন কিনা। এই কোশ্চেনে কি, আচ্ছা, এখনো কি কেউ আছেন যে এই কোশ্চেনগুলো কেউ বুঝেন নাই? একটা কোশ্চেনও এর ভেতরে থাকলে বলবেন, আমি আবার বুঝিয়ে দিব। যদি কথা বলতে লাগে, হেজিটেশন লাগে, সেক্ষেত্রে আপনারা চ্যাট বক্সেও লিখে দিতে পারেন। যেমন এখানে চ্যাট বক্সে দু একজন লিখছে বিভিন্ন প্রশ্ন, আপনারা লিখে দিবেন যে এত নাম্বার বুঝি নাই, আমি বুঝিয়ে দিব। দেখেন 25 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ডটা কি হতে পারে আপনারা একটু বলুন। অল এয়ারক্রাফট অল ওয়ার্ল্ড এয়ারক্রাফট, প্লাস ই এয়ারক্রাফট। ক্লাস প্লাস ই, ই এয়ার প্লাস স্পেস এয়ার স্পেস, এয়ারস্পেস ইউজ আইএফআর। ইউজ আইএফআর। ইউস আইএফএল। এগুলো খুঁজে বের করা সহজ নাকি কঠিন এই ধরনের কিওয়ার্ড? ইজি। সহজ। সহজ ইজি, স্যার। কারণ এই যে ক্লাস এখন তো ই, খুব সহজই মনে হচ্ছে। ক্যাপিটাল ওয়ার্ড না, এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করা আরো সহজ এইগুলোর ভেতরে। এই নাম্বার, সংখ্যা, তারপরে এই যে এটিসি, এফ এ এ, এই ধরনের ক্যাপিটাল ওয়ার্ডে বিভিন্ন মানুষের নাম, তারপরে দেশের নাম, এইগুলো খুব দ্রুত খুঁজে বের করা যায়। এগুলো আপনারা জাস্ট, আজকে তো ফার্স্ট ক্লাস, আপনারা এরকম যদি আমাদের সাথে 4-5টা ক্লাস করেন, আপনারা রিডিং এ মাস্টার হয়ে যাবেন, খুবই ইজি। দেখেন আমাদের এইখানে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ক্লাস ই এবং আইএফআর এই দুইটা, আমরা ওয়াল এয়ারক্রাফট তো আসলে এটাও আমরা নিচ্ছি। তো আমরা একটু দেখি, আমরা উত্তরটা পেয়েছিলাম এই পর্যন্ত, এই ক্লাস এফ এইখান পর্যন্ত। তো আমরা একটু দেখি অল আইএফআর আমাদের কি কি কিওয়ার্ড ছিল, আমি ভুলে গিয়েছি। ক্লাস ই, এটা তো আমি ক্লাস ই। যাই প্লাস ই যাই হোক, আইএফআর। আমি একটা কথা বলি, আপনাদের তো আমি ল্যাপটপে দেখাচ্ছি, তো তো এই জন্য আমার বারবার এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে হচ্ছে। আপনাদের আইএলটিএস পরীক্ষা এত কষ্ট হবে না। আপনি প্রশ্ন, আপনার দুইটা প্রশ্ন, প্রশ্নগুলো লুজ থাকে, তো আপনি দুই হাতে নিয়ে করতে পারবেন, তখন আরো ইজি লাগবে, আরো সময় কম লাগবে। ক্লাসই আইএফআর, এটা ভুলে যাবেন না, আমি যেভাবে ভুলে যাচ্ছি এটা ভোলার সম্ভাবনা না। ক্লাস ই আইএফআর, এখানে ক্লাস ই অনেকগুলো আছে, কিন্তু আমাদের আইএফআরটাও লাগবে একটা কিওয়ার্ড দিয়ে। কখনোই কোশ্চেনে, ভাইয়া ওই যে মাঝখানের একটা লাইন দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস ই, আচ্ছা আমি একটু যাচ্ছি, এটা আমি এখানে এইটা ক্লাস ই, হ্যাঁ এটা অল পেয়েছি। অপশন আর আইএফআর। হ্যাঁ, অল অপারেশনস আর আইএফআর, এটা অপশন কার আর ক্ষেত্রে বলছে? অপারেশন, হ্যাঁ। The difference between class E and ক্লাস class এ। A airspace is that in class A, এইটুকুই হচ্ছে মেইন অ্যান্সার। এইটুকু আমরা ডিফারেন্স ডিফারেন্স আসলে কনফিউশনের জন্য দিয়েছি। দ্য ডিফারেন্স এখানে বলছে বিটুইন। ইন ক্লাস এ, ক্লাস এর সবাই অল অপারেশনস আর আইএফআর। তাহলে এখানে বলা আছে ক্লাস এ এর সবাই আইএফআর, আর এইখানে বলা আছে ক্লাস ই এর সবাই, অল এয়ারক্রাফট ইন ক্লাস ই, ক্লাস ই এর সব প্লেন, এয়ারক্রাফট বলতে তো প্লেন বোঝায়, কিংবা এই ধরনের যত আছে, ভেহিকেল আছে, সবগুলোই আইএফআর ইউজ করে। এটা কারা? ক্লাস ই এর সবাই আইএফআর ইউজ করে, এটা বলছে কোশ্চেনে। আর প্যাসেজে বলছে ইন ক্লাস এ, ক্লাস এ এর এ সবাই আইএফআর ইউজ করে। তাহলে কারা ইউজ করে আসলে? ট্রু নাকি ফলস হবে এটা? ফলস। 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 ফলস হবে। ফলস। ফলস। এখানে বলছে এ এর সবাই আইএফআর ইউজ করে, আর এখানে বলছে আর ওইখানে বলছি ই এর সবাই ইউজ করে। তাহলে এখানে আসলে কোশ্চেন আর প্যাসেজের দুই রকম হয়ে যাচ্ছে, তো এর জন্য এটা হবে ফলস। ফলস। এটা এখানে আমি লিখতে যাচ্ছি না, এখানে না, এইখানে হচ্ছে লিখতে হবে। 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার হচ্ছে ফলস। এরপরে আমরা যদি আসি, আহ এইটা বুঝতে পেরেছেন? কারো প্রবলেম আছে এটা নিয়ে? না নো। স্যার। ওকে। না স্যার। এরপরে হচ্ছে আমরা 26 এর কিওয়ার্ডটা আপনারা বের করুন, ট্রাই করুন। আমি কিন্তু একটা কোশ্চেনে কিওয়ার্ড বের করেছিলাম 20 নাম্বার, বাকিগুলো আপনারাই বের করেছেন, তো এইটাও আপনারা বের করুন। আমি বলেছি আমার ক্লাসে আপনারাই ক্লাস করবেন। ক্লাস এই সি। পাইলট ক্লাস সি,
ওকে, এ পাইলট এভারেজ কমা সাইজড সি সিটি। অ্যাভারেজ সাইজ সিটি। তো এখানে বলছে Average একজন পাইলট, এই average গল্পটা কিন্তু, city. Pilot class C হ্যাঁ air space. আমরা এখন এটা একটু দেখি। তো এখানে বলছে এ পাইলট, একজন পাইলট যখন ক্লাস সি তে প্রবেশ করে তখন সে উড়ে যায় ফ্লাইং ওভার এভারেজ সাইজ সিটি সমান উচ্চতায়। তো আমরা একটু খুঁজবো ক্লাস সি এভারেজ সাইজ সিটি এরকম কিওয়ার্ড আছে কোথায়। ক্লাস সি, ক্লাস সি খুঁজে বের করা সহজ, তো পাইলট খোঁজা খুবই কঠিন। এই জন্য ক্লাস সিটা, এই যে ক্লাস সি মাঝখানে আছে। ভাইয়া ওইটা আছে এর উপর দিয়ে বিএফআর পাইলট। ওকে, আমি ক্লাস সিটাই আমার মেইনলি লাগবে, পাইলট তো আসলে পরের জিনিস। এটা হচ্ছে ক্লাস সিটাই মেইনলি ওরা ফোকাস করছে। তো এখানে বলছে ক্লাস ডি, সি অ্যান্ড Class বি D C. গভর্ন দা, এখানে তিনটা ক্লাসের কথাই বলছে একসাথে, ভিসিনিটি অফ দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টের এরিয়াটা নিয়ন্ত্রণ করে। দিস করসপন্ডস রাফলি, এটা আসলে আনুমানিকভাবে এটা মনে করা হয় যে স্মল মিউনিসিপালের সমান উড়ে যায়, কেউ মিডিয়াম সাইজ মেট্রোপলিটনের সময় উড়ে যায়, আর কেউ মেজর মেট্রোপলিটন এয়ারপোর্টের সমান উচ্চতায় উড়ে যায়। তাহলে ক্লাস সি এর জন্য কোনটা হবে বলেন তো? এখানে দেখেন একটা ক্রমবিন্যাস ইউজ করা হয়েছে, আমরা ছোটবেলায় করতাম না, আমি একটু দেখাই। ছোটবেলায় আমরা কিছু অঙ্ক করতাম যে করিম, রহিম ও শফিকের কাছে আছে যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। তাহলে আমাকে বলেন তো রহিমের কাছে কয় টাকা আছে, আপনারাই বলেন, রহিমের কাছে কয় টাকা আছে? 10 10। টাকা 10, কারণ 10. রহিমের নাম মাঝখানে, টাকার অংশটাও মাঝখানে। আর শফিকের কাছে তাহলে কয় টাকা আছে? 10 টাকা। 15 টাকা আছে। 15 টাকা, 15 টাকা। কারণ শফিকের নামটা লাস্টে, ওর টাকার নামটাও লাস্টে। প্রথমে তিনজনের নাম লিখবে, তারপরে তিনজনের পরিমাণটা লিখবে। এইখানেও দেখেন একই কাজ করেছে, যে ক্লাস ডি, ক্লাস সি, ক্লাস বি, তিনটা ক্লাসের নাম লিখছে। এরপরে তিনজনের কাহিনী বলছে যে ক্লাস ডি এর জন্য তাহলে কোনটা হবে? স্মল মিউনিসিপাল। আর আমাদের লাগবে কোনটা? ক্লাস সি। তো ক্লাস সি মাঝখানে, Medium এর size. মানটাও মাঝখানে, Minimum size. Medium size. মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ। মেট্রোপলিটন। এখন Metropolitan. তাহলে আমরা বুঝলাম যে ক্লাস সি এর পাইলট গুলো উড়ে যায় মিডিয়াম সাইজ শহর, মেট্রোপলিটন বলতে তো শহরের উচ্চতায়। আর কোশ্চেনে বলা আছে ক্লাস সি এর পাইলট উড়ে যায় এভারেজ সাইজ সিটি। তো এভারেজ সাইজ সিটি আর কোশ্চেনে বলা আছে মিডিয়াম, প্যাসেজে বলা আছে মিডিয়াম সাইজ মেট্রোপলিটন, এই দুইটা কি এক নাকি ভিন্ন? ভিন্ন। ভিন্ন. ভিন্ন। ভিন্ন। মিডিয়াম বলতে এক কি তো বোঝায়? স্যার, মিডিয়াম আর অ্যাভারেজ মিডিয়াম সেম না? এভারেজ সেম না কিছুটা, এভারেজ আর মিডিয়াম। Same. সেম। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি বলি, এখন আমি বলি, দেখেন, এভারেজ বলতে বোঝায় কোনো কিছুর গড়, আর মিডিয়াম বলতে বোঝায় কোনো কিছুর গড়। দুইটা আসলে সেম জিনিস। যেমন বড়, ছোট, আর এর মাঝামাঝি হচ্ছে, সেটাকে বলা হয় মিডিয়াম। আর এইটাকেই বলা হয় আবার এভারেজ। যেমন 5 আর 10-এর অ্যাভারেজ কি? 5 + 10/2 যদি আপনি দেন 15/2, তাহলে অর্থাৎ 7.5। তাহলে আপনি যদি দেখেন যে 5 আর 10-এর মাঝখানের যে সংখ্যাটা হচ্ছে, সেটা কিন্তু 7.5, 7.5। তো এইটাকে বলা হয় গড়, এটা অ্যাভারেজ। আবার বাংলা ক্ষেত্রে বলা হয় এটা বড় ভাই, এটা মেজো ভাই, এটা ছোট ভাই। তো এটা মাঝামাঝি, যে কিন্তু বড় থেকে একটু ছোট, আবার ছোট থেকে একটু বড়। তো Medium. এই দুইটা জিনিসই একই, অ্যাভারেজ বলতো যা বোঝায়, মিডিয়াম বলতো তাই বোঝায়। মাঝারি, মাঝারি বা গড় দুইটা একই জিনিস। তো আসলে প্রশ্নে বলা আছে অ্যাভারেজ সাইজ, আর আপনাদের কনফিউশন করার জন্য প্যাসেজে দিয়ে রাখছে মিডিয়াম সাইজ। এখন এইটা যদি আপনারা Medium না size. বুঝেন তাহলে পৃথিবীর কোনো টেকনিকে কাজ হবে না, যে মিডিয়াম বলতে মাঝারি আর অ্যাভারেজ বলতেও মাঝারি। আমি আপনাদের শেখাবো কোথায় উত্তরটা খুঁজে আছে, এটা বের করা খুবই দ্রুত, এইটাই অনেকে করতে পারে না। আপনারা উত্তর পর্যন্ত যেতে পারবেন, এরপরে পড়ে কিন্তু বুঝতে হবে যে এইটা বলতে এইটা বোঝাচ্ছে। এটা যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন মতো যে লাভ নাই। যেমন অনেকে, এই চোররা দেখবেন যে ব্যাংকের ডাকাতি করতে কিংবা রাত্রে চুরি করতে গিয়ে ব্যাংক ট্যাঙ্ক তালা টালা খুলে ভল্টের কাছে যায়, কিন্তু ভল্ট খুলতে পারে না। তো এটা করে কিন্তু কোনো লাভ নাই, যে ভল্ট পর্যন্ত গিয়েও যদি আপনি ভল্ট না খুলতে পারেন। তো এখানেও তাই, আপনি প্রশ্নের উত্তর পর্যন্ত গেলেন, বুঝলেন, পড়লেন, কিন্তু উত্তর দিয়ে আসলেন এটা অন্য কিছু, তাহলে কিন্তু হবে না। তাই মিডিয়াম বলতে যেটা বোঝায়, অ্যাভারেজ বলতে সেটা বোঝায়, এটা বুঝতে হবে। বুঝলে আপনারা উত্তরটা দিতে পারবেন। তাহলে এটা আসলে কি কি হচ্ছে অ্যান্সার? 26। ট্রু। ট্রু। তাহলে 26 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ট্রু। এইভাবে যদি আপনারা সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেন, সেক্ষেত্রে খুব ইজিলি আপনারা এই কোশ্চেনগুলো বের করতে পারবেন যে এটা 20-র জন্য ফলস। এখানে কয়টা কোশ্চেন করলাম? 1, 2, 3, 4, 5, 6, 7,
সাতটা আচ্ছা, কোশ্চেন, এই সাত, সাথে সাত পেলে অনেক স্কোর আপনার এগিয়ে যাবে। এখানে 40টা কোশ্চেন আছে, 40-এর ভেতরে আপনি যদি এই 30টা সঠিক করতে পারেন তাহলে আপনার স্কোর আসবে আইএলটিএস রিডিং এ 7। যদি 35টা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে 7.5। এমন একটা চার্ট আমরা ওরিয়েন্টেশন ক্লাসে দেখিয়েছি যে কত পেলে কত স্কোর আসবে। যদি আপনি মাস্টার্সে যেতে চান সেক্ষেত্রে আপনার 6.5 হলে ভালো। 6.5 হলে মোটামুটি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, যদিও কত ছিল কোশ্চেন? কত কোশ্চেন মানে আপু বুঝতে ট্রু পারি না। ফলস নট গিভেন, এটা মানে ক্যামব্রিজের কোনো বই থেকে দিয়েছেন তো? হ্যাঁ, এটা ক্যামব্রিজ 8, বুক নাম্বার 8, টেস্ট নাম্বার 1, প্যাসেজ নাম্বার 2। ও আচ্ছা, ঠিক ওকে, আছে। তো আজকে একটা, স্যার আমরা যখন প্র্যাকটিস করব তখন হ্যাঁ, ক্যামব্রিজের কত থেকে কত ধরে প্র্যাকটিস করলে বেটার হবে? এটা 8 থেকে 18 এই 10টা বই করেন। আর 19 নম্বর বইটা একটু তুলে রাখবেন পরীক্ষার আগে প্র্যাকটিসের জন্য, নতুন বই। ওকে স্যার। এই 10টা বই ওকে। করবেন। তো আমি আপনাদের একটা আজকে বোনাস, বোনাস আসলে এটা ক্লাস না, এটা ক্লাসের বাইরে একটা বোনাস ট্রিক্স আপনাদের একটু দেখিয়ে দিই। এই ক্লাসটাই আপনি শুধুমাত্র যে যে এই টেকনিকটা আমাদের ট্রু ফলসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে তা না। আমি একটা আপনাদের আর একটা বই দেখাই, একটা ফিল ইন দা ব্লাঙ্কস আপনাদের করাই, যেহেতু সময় আছে। তো আমি একটা দেখাচ্ছি, এরপরে আমি আপনাদের সাথে একটা কোশ্চেন আমি সলভ করি, আপনাদের সাথে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করব আপনাদের যার যে প্রবলেম আছে। তো আমরা একটা ক্যামব্রিজের একটা বই নিয়ে আসি, 17, নতুন একটা বই নেই তাহলে ভালো হবে, 17 নাম্বার বুক। একটা ফিল ইন দা ব্লাঙ্কস আপনাদের দেখাই, সেম টেকনিকে আপনারা বের করবেন। ওয়েট, দুইটা বই লাগবে তো, দুই সাইডে। সো আমরা প্রথম প্যাসেজের প্রথম গল্পটাই নিয়ে আসি। এটা হচ্ছে 17 নাম্বার বুক। প্রথম গল্পটা একটু টেনে নিতে হবে, আপনাদের দিয়ে করাবো আমি। যদিও এটা আমি আলাদা ক্লাস নিতাম, তারপরেও আমি জাস্ট আপনাদের আগে থেকে যেন আপনারা একটু প্র্যাকটিস করে রাখতে পারেন, এটার জন্য আমি একটু দেখাচ্ছি। এটা কত পৃষ্ঠা? এটা 16 নাম্বার। সো 18 নাম্বার পৃষ্ঠাতে কোশ্চেন থাকতে পারে। এই যে, দেখেন, এই হচ্ছে আমাদের প্রশ্ন, ফিল ইন দা ব্লাঙ্কস। একই টেকনিক আমরা অ্যাপ্লাই করব। জুম করি একটু, দেখেন 1 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? দি ড্যাশ অফ দ্য লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 অ্যান্ড 1850। লন্ডনের কোনো কিছু একটা খুব দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে 1800 এবং 1850 সালের সময়। তাহলে এই কোশ্চেনের কিওয়ার্ড কি হবে একটু আমাকে বলেন তো, সেই একই নিয়ম। লন্ডন ইনক্রিজড London লন্ডন in ইনক্রিজ Increase বিটুইন rapidly. লন্ডন ইনক্রিজ 1800 1850। 1850। ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজে যাব। প্যাসেজে কি করব আমরা? কি ফার্স্ট লাইন থেকে এভাবে পড়তে পড়তে যাব যে ইন দা ফার্স্ট হাফ অফ, এভাবে পড়বো, নাকি আমরা জাস্ট কিওয়ার্ড গুলো দেখবো। যেই কিওয়ার্ডটা দাগিয়েছি টিপিং। লন্ডন ইনক্রিজ 1800 1850 এইটা খুঁজবো? তাহলে ট্রু ফলসও যেই টেকনিক, ফিল ইন দা ব্ল্যাঙ্কসও কিন্তু সেই টেকনিক। তো দেখি আমরা একটু খুঁজি। এখানে দেখেন লন্ডন পেয়ে গিয়েছি, লন্ডন। এখানে দেখেন 1800। পপুলেশন গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টোনিশিং রেট। অ্যাস্টোনিশিং বলতে খুবই তীব্রভাবে বৃদ্ধি পাওয়া। তাহলে দেখেন তো আমরা যেহেতু কিওয়ার্ড পেয়েছি যে 1800 লন্ডন, তো এই লাইনে উত্তর, যদিও এটা ফার্স্ট লাইনে আছে, এটা আপনাদের জন্য খুব ইজি আছে, তো আমি আর একটা কঠিন কোশ্চেন করাই। তো এটা অ্যান্সারটা বুঝতেই পারছি আমরা, কি বৃদ্ধি পেয়েছে লন্ডনের? পপুলেশন, জনগণ। পপুলেশন। পপুলেশন। এটা সহজ, আমি একটু কঠিন পেছনের দিকে একটা করাই যাতে আপনারা খুঁজে পেতে কষ্ট হয় আপনাদের। আম, এই 3 নাম্বার কোশ্চেনটা আমরা একটু করি। 3 নাম্বার কোশ্চেনে কিওয়ার্ড কি হতে পারে বলেন তো আপনারা? Number of নাম্বার, number agree এগ্রিড পারসন। পিয়ারসনস আইডিয়া। পিয়ারসন্স আইডিয়া। তো এখন আপনারা idea. খুঁজেন, আপনাদের এখন হচ্ছে এটা কাজ। এখান, আচ্ছা আমি আপনাদের সাথে খুঁজি, না হলে এটা পাবেন না, এইটুকু বইতে তো নাই, অনেক খোঁজা লাগবে যেহেতু পেছনে আছে। তো আমরা একটু টেকনিকটা দেখাই আবার। ইনক্রিসিং, এক্সপেনশন, এভাবে আমরা দেখতে দেখতে যাব, জাস্ট ওয়ার্ড পড়বো কিন্তু লাইন বাই লাইন পড়বো না। প্যাসেঞ্জার, হাউভার, কমিশন, অ্যালাউড, পিয়ারসনটা খুঁজতেছি আমি। পিয়ারসন আইডিয়া এই লাইনে নাই। পিয়ারসন আইডিয়া ক্রসিং, এটা আমি আপনাদের যাতে টেকনিকটা ভালোভাবে বুঝতে পারেন। পিয়ারসন আইডিয়া একবার লাস্টে, দ্বিতীয় লাইনে লাস্টে। লাস্টে আছে 2 নাম্বার সেকেন্ড প্যারাগ্রাফে প্যারাগ্রাফে। আছে। কোথায় আছে? এই যে পেয়েছি, পিয়ারসন আইডিয়া পেয়েছেন। তাহলে idea তাহলে আমি এটা পরে, উত্তরটা পরে আসতেছি। এই থেকে এই লাইন থেকে এই পর্যন্ত আপনারা কি লাইন পড়েছেন নাকি জাস্ট চোখ বুলায় এটা খুঁজে চোখ পেয়েছেন? বুলাই। বুলিয়েছি। চোখ এইটাই বুলিয়েছি। এইটাই আসল টেকনিক রিডিং এর।
এইটা যারা করবেন তাদের খুব দ্রুত সবগুলো কোশ্চেন হয়ে যাবে, কিংবা কোনো কোশ্চেন কঠিন হলেও আপনারা ইজিলি পারবেন। আর যদি গাধার মতো এভাবে পড়তে থাকে, নেটওয়ার্ক রেজাল্টেড এভাবে পড়তে গেলে আপনার অনেক সময় লাগবে এবং আপনার মাথাও নষ্ট হয়ে যাবে। তো এর জন্য এইখানে আমরা চলে আসলাম জাস্ট স্কিমিং করতে করতে, জাস্ট চোখ বুলাতে বুলাতে। তো এখন আমরা একটু পড়ি। পিয়ারসন আইডিয়া গেইন সাপোর্টেড অ্যামংস্ট সাম বিজনেসম্যান। এখানে কোশ্চেনে কি ছিল? এ নাম্বার অফ ড্যাশ, নাম্বার অফ বলতে একের অধিক, কারা অ্যাগ্রি হয়েছে পিয়ারসন আইডিয়ার সাথে। তাহলে অ্যান্সারটা কি হবে 3 নম্বরে? বিজনেসম্যান। 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 এই যে এখানে দেখেন পিয়ারসন আইডিয়া, পিয়ারসন আইডিয়া গেইন সাপোর্ট, সাপোর্ট বলতে সবাই সাপোর্ট করেছে, আর এখানে বলেছে অ্যাগ্রি, অ্যাগ্রি বলতে একমত হয়েছে, তো একমত হয়েছে একমত বলেই হয়েছে। সাপোর্ট করেছে। এটা আইএলটিএস পরীক্ষা, তো তো এখানে একদম লাইন বাই লাইন মিলা থাকবে না, একটু সিনোনিম থাকবে। অ্যাগ্রি বলতে একমত হয়েছে পিয়ারসন আইডিয়ার সাথে, কারা কারা হয়েছে এখানে? বিজনেসম্যান। বিজনেসম্যান। এখানে বিজনেসম্যান। বিজনেসম্যান না, যখন একজনের বেশি বিজনেস ম্যান থাকে সেক্ষেত্রে হয়ে যায় বিজনেস মেন। এটা যদি বিজনেস ম্যান লিখে দিয়ে আসেন তাহলে অ্যান্সার হবে না। এটা দেখেন প্লুরাল হলে মেন হয়ে যায়, ঠিক আছে, বিজনেস মেন। তাহলে প্যাসেজে যেভাবে লেখা থাকবে সেটাই উত্তর লিখে আসতে হবে, এটা বিজনেসম্যান লিখলে মার্ক পাবেন না। তাহলে এইটার অ্যান্সারটা বিজনেসম্যান। তো এটা হচ্ছে আপনাদের প্রথম প্যাসেজ। আমি একটু একটা পরীক্ষা, রিডিং পরীক্ষা কোশ্চেন দেখাই। এটা 17 নতুন বই, এই বইটা অ্যাকচুয়াল প্যাসেজ ফলো করেছে। আমরা একটু দেখাই যদি। দেখেন এইটা হচ্ছে প্যাসেজ নাম্বার 1। 1 নাম্বার প্যাসেজে কয়টা কোশ্চেন থাকবে? 1 নাম্বার প্যাসেজে 13টা, 13টা কোশ্চেন থাকবে। 13টা কোশ্চেন, 2 ধরনের কোশ্চেন থাকবে। আমরা একটু যদি নিচে দেখি, এখানে দেখেন প্রথম কয়টা কোশ্চেন আছে, কি ধরনের এই কোশ্চেন গুলাকে কি বলা হয় বলেন তো? Fill in the blanks. ফিল ইন দা ব্লাঙ্কস। আমরা বলেছি যে প্রথম প্যাসেজ থেকে এরকম গ্যাপ ফিলের কোশ্চেন থাকবে কিছু, আর বাকি কোশ্চেন গুলো কি থাকবে? ট্রু ফলস নট গিভেন। এইখানে দেখেন এটা তো আপনাদের করালাম। এই কোশ্চেনও আপনি এই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এগুলো দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন। এইটা আপনাদের হোমওয়ার্কের ভেতরেও আছে, এই প্যাসেজটা হোমওয়ার্কের ভেতরে আছে। তো এটা দেখেন একটা প্যাসেজ থেকে, প্রথম প্যাসেজে 13টা কোশ্চেন থাকবে, 2 ধরনের কোশ্চেন থাকবে, এক হচ্ছে গ্যাপ, 2 নম্বর হচ্ছে ট্রু ফলস। 13 কোশ্চেন আমার ট্রু শেষ। সেকেন্ড প্যাসেজ, প্যাসেজ নাম্বার 2, আর একটা নিতে হবে। এই প্যাসেজে সাধারণত ম্যাচিং টাইপের কোশ্চেন থাকবে। যেই প্যাসেজে দেখবেন যে প্যাসেজের পাশে ABCD দেওয়া আছে, এগুলো আসলে ম্যাচিং কোশ্চেন। এই কোশ্চেনগুলো আপনারা সিরিয়ালি পাবেন না, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট রিডিং ক্লাসে, যেগুলোকে বলা হয় ইনফরমেশন ম্যাচিং। তো এরকম ম্যাচিং টাইপের কোশ্চেন থাকবে। এখানে কিছু ফিল ইন দা ব্লাঙ্কস এক্সট্রা দিয়েছে, মেইনলি সেকেন্ড প্যাসেজটা ম্যাচিং এর উপর থাকে। এগুলোকে বলা হয় MCQ। এখানে অপশন আছে 5টা, 5টা অপশন থাকলে 2টা সঠিক উত্তর বের করতে হয়, এখানে বলছে 2টা। তো এটা হচ্ছে MCQ থাকে। আর লাস্টে হচ্ছে প্যাসেজ নাম্বার 3। প্যাসেজ নাম্বার 3তে আপনারা মেইনলি MCQটাই বেশি থাকে প্যাসেজ নাম্বার 3তে, এবং এর সাথে কিছু ফিল ইন দা ব্লাঙ্কস এবং ট্রু ফলস থাকে। এই যে এখানে দেখেন MCQ দিয়েছে, যে 36 থেকে 40 পর্যন্ত MCQ, এর সাথে কিছু ট্রু ফলস আবার দিয়েছে, ট্রু ফলস রিপিট হয়, এবং ফিল ইন দা ব্লাঙ্কস এবং ট্রু ফলস রিপিট হয় বেশি। তো এই ফিল ইন দা ব্লাঙ্কস, ট্রু ফলস এবং মেইনলি MCQটাই বেশি থাকে প্যাসেজ 3তে। এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা যে রিডিং এর সবকিছু একসাথে কম্বাইন করি, প্রথম প্যাসেজ থেকে গ্যাপ থাকবে এবং ট্রু ফলস থাকবে, দ্বিতীয় প্যাসেজ থাকবে হচ্ছে ম্যাচিং, আর তৃতীয় প্যাসেজ থাকবে MCQ। এর সাথে এক্সট্রা কিছু কোশ্চেন থাকতে পারে, যেমন ম্যাচিং এর সাথে এক্সট্রা দিয়ে দিল ট্রু ফলস, আবার আবার গ্যাপ আবার দিয়ে দিল ফিল ইন দা ব্লাঙ্কস। এই ট্রু ফলস আর গ্যাপ রিপিট হয়, এগুলো একটা একটা কোশ্চেনের ভেতরে 2বার থাকতে পারে। ট্রু ফলস 2বার থাকে, দেখা গেল লাস্টে আবার ট্রু ফলস দিয়ে দিয়েছে, গ্যাপও 2বার দিয়ে দেয়। এই হচ্ছে আইএলটিএস পরীক্ষা রিডিং এর কোশ্চেন। ক্লিয়ার সবাই? এই হচ্ছে 3টা প্যাসেজ, এভাবেই থাকবে। এটা 17 নম্বর বই থেকে, এটা বেশি পুরাতন না, অনেক নতুন বই। এই ধরনের কোশ্চেন প্যাটার্নটা এখন আসতেছে। ওকে, সো আপনারা কি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা কেমন লাগলো আপনাদের? ব্যাস জি খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। ইফেক্টিভ ওকে, ছিল স্যার। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। সো আপনারা এইভাবে যদি ক্লাসগুলো করেন, রেগুলারলি ক্লাস করেন, আপনাদের খুবই ইজিলি আপনারা এগুলো পারবেন। ঠিক আছে? এটাতে এই হোমওয়ার্ক দিব আমরা 3টা প্যাসেজের, ওই 3টা প্যাসেজ অথবা 4টা প্যাসেজ আমরা সলভ করতে দিব। আমরা ক্লাসে তো আসলে 1-1.5 ঘন্টার ভেতরে এত প্যাসেজ করানো সম্ভব হয় না। তো আমরা করাবো, এবং আমরা হোমওয়ার্ক দেওয়ার পরে শুধুমাত্র হোমওয়ার্কই দিব না, হোমওয়ার্কের সলিউশনও করে দেওয়া আছে, আমি নিজেই করে রাখছি, ইউটিউবে এগুলো আপলোড দেওয়া আছে, আমরা লিঙ্কগুলো দিয়ে দিব। যদি কেউ কোনো কোশ্চেনের উত্তর না বুঝতে পারেন সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, এভাবে আপনাদের যেভাবে বোঝাইলাম আমার টেকনিকে, এই টেকনিকে আমি ভিডিও করে রাখছি, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন হচ্ছে আপনাদের ক্লাসটা আজকের মতো শেষ। এখন এখন হচ্ছে একজন বলছে যে ভয়েসের সাথে
ভিডিও লাইভ ম্যাচ হচ্ছে না, এটা আসলে নেটওয়ার্ক ইস্যুর জন্য। এটা কি সবার জন্য হচ্ছে যে আমি কথা বলতেছি আর জি না, ভিডিও? জি না। এটা না স্যার, এটা ঠিক আসলে আছে। এটা আসলে আশিকুর ভাইয়া, এটা আসলে নেটওয়ার্ক ইস্যু। আপনার নেটওয়ার্ক ইস্যু যদি কারো থাকে সেক্ষেত্রে তার একটু স্লো স্লো যায়, বাকি সবার ক্ষেত্রে হয় না। এটা আপনি একটু নেটওয়ার্কটা একটু চেঞ্জ করবেন। একজন বলছেন 22 নাম্বার রিপিট করতে, আমি এটা সরি দেখতে পারি নাই। 22 নাম্বার এইটা বলছে বিকনস অ্যান্ড ফ্লাশিং লাইট আর স্টিল ইউজড বাই এটিসি টুডে। আমরা একটু 22 নাম্বারে যাই। কিওয়ার্ড এটিসি দেখলেই হবে। কই গেল সেটা? আমি তো সিরিয়ালে আসি তো। বিকন, এই যে এখানে দেখেন, এখানে বলা আছে বিকনস অ্যান্ড ফ্লাশিং লাইটস ওয়ার প্লেসড অ্যালং ক্রস কান্ট্রি রুটস টু এস্টাবলিশ দ্য আর্লিয়েস্ট এয়ারওয়ে। তো এখানে বলা আছে, এই লাইন পড়ে আমরা কি বুঝলাম? বিকন এবং ফ্লাশিং লাইটটা প্লেস করা হতো আন্তদেশীয় যে রুটগুলো আছে, যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যদি কোনো প্লেন যেত, সেই প্লেনে বিকন এবং ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট বলতে কি, ওই যে যে লাইট দেখে প্লেনগুলো চলবে, অথবা প্লেন রানওয়েতে ল্যান্ড করবে, অথবা রানওয়ে থেকে টেক অফ করবে, এই লাইটগুলো আসলে ইউজ করা হতো প্রাচীনকালের এয়ারওয়ে গুলোতে। আর্লিয়েস্ট এয়ারওয়ে বলতে প্রথম দিকের যে এয়ারওয়ে, এয়ারওয়ে তো একদম প্রাচীন প্রাচীন না, তার মানে 1990 কিংবা এই সময়গুলোর সময়তে ইউজ করা হতো। এইটা হচ্ছে প্যাসেজে বলা আছে। আর কোশ্চেনে বলা আছে বিকনস অ্যান্ড ফ্লাশিং লাইট আর স্টিল ইউজড বাই এটিসি টুডে, এখনো ইউজ করা হয়। তো আমরা প্যাসেজে যদি পেতাম যে এখনো ইউজ করা হয় না, এটা কি বলা আছে প্যাসেজে? বলা নাই। না। যেহেতু আমরা ক্লিয়ার করে বুঝতে পারছি না যে এখনো, এখানে বলা আছে আগে, প্যাসেজে বলা আছে আগে ইউজ হতো, আর কোশ্চেনে বলছে এখনো ইউজ হয়। তো আমি কি প্যাসেজে যে পাচ্ছি যে এখনো ইউজ হয় না? এখনো ইউজ হয় না এমন তো কিছু বলা নাই, জাস্ট বলা আছে আগে ইউজ হতো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, যে আপনার বাসায় একটা সোফা ছিল, আগে ইউজ হতো, তাই বলে কি এখন আর ইউজ হয় না? আগে ইউজ হতে হয়তো বা অনেক আগে কিনেছেন, এখনো তো চলতেছে সেটা। তো আগে ইউজ হতো বলে যে এখন আর ইউজ হয় না সেমন তেমন তো কোনো কথা নাই। তো আগে ইউজ হতো, এখনো ইউজ হতেও পারে আবার নাও পারে। যেহেতু হতেও পারে আবার নাও পারে, আমরা শিওর না এখনো ইউজ হয় কি না, তো এর জন্য এটা নট গিভেন। ক্লিয়ার? বুঝতে ইয়েস। পেরেছেন? ওকে। ওকে, একজন এই যে ফার্স্ট দুইটা বলতে চেয়েছেন, যেমন এখানে বলছে এফ এ ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জেট ইঞ্জিন। 1 নাম্বার কোশ্চেনে বলছে এফ এ তৈরি হয়েছে জেট ইঞ্জিনের পরিচয় করে দেওয়ার জন্য। আমরা প্যাসেজে স্কিমিং করতে করতে এসে দেখলাম যে এফ এ তৈরি হয়েছে, প্যাসেজে বলা আছে অ্যাক্সিডেন্টের কারণে। অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাই ওভার গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়নের উপরে, ওভার বলতে উপরে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে এফ এ তৈরি হয়েছে। এস্টাবলিশমেন্ট বলতে প্রতিষ্ঠিত হওয়া বা তৈরি হওয়া, তৈরি করে দেওয়া। তো আমরা এখানে পাচ্ছি অ্যাক্সিডেন্টের কারণে এফএ তৈরি হচ্ছে। আর কোশ্চেনে বলা আছে জেট ইঞ্জিনের কারণে, দেখেন বলা আছে এফএ ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছে রেজাল্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জেট ইঞ্জিন। জেট ইঞ্জিনের কারণে এফএ তৈরি হয়েছে না, প্যাসেজে বলা আছে ডাইরেক্টলি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, তাহলে এর জন্য ফলস। পরেরটাও জানতে চেয়েছেন, এখানে বলা আছে এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টার্টেড আফটার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ক্রাশ। ট্রাফিক কন্ট্রোলটা পরে তৈরি হয়েছে, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে। আমরা এভাবে স্কিম করতে করতে এসে এখানে দেখলাম যে এয়ার ট্রাফিক কন্ট্রোল এক্সিস্টেড, ছিল বিফোর দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টার। এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে থেকে এটা ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। আর এখানে বলা আছে পরে হয়েছে, পরে। তো এটা তো ফলস হবে। এখানে বলা আছে পরে, প্যাসেজে বলছে আগে। প্যাসেজ আর কোশ্চেনে যখন দুই রকম কথা হয়ে যাবে তখন এটা ফলস, কারণ এখানে বলছে আগে হয়েছিল, কোশ্চেনে বলছে পরে হয়েছে। আসলে কি হয়েছে? তার মানে তো মিথ্যা কথা বলছে, কারণ এটা তো আগে থেকেই ছিল, এরা বলছে পরে হয়েছে, না মানে এরা মিথ্যা কথা বলছে, এটার জন্য ফলস। ক্লিয়ার? তো এইভাবে আমরা আমাদের 4 থেকে 5টা কোশ্চেন, 4 থেকে 5টা কিংবা 3 থেকে 4টা প্যাসেজ আমরা এরকম ট্রু ফলস দিব। আপনারা চাইলে এর সাথে যদি কোনো ফিল ইন দা ব্লাঙ্কস থাকে এগুলোও করবেন, যেহেতু আমি শিখিয়ে দিলাম ফিল ইন দা ব্লাঙ্কস আর ট্রু ফলস এর ভাইয়া, টেকনিক, সেম আসসালামু সেম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আমি হচ্ছে 24 নম্বরের লাস্টের পার্টটুকু বুঝিনি। এটা হচ্ছে এখানে যে নট নিয়ার এয়ারপোর্টস, ওখানে তো এলস মানে হোয়ার আছে শুধু, ওকে, এয়ারপোর্টের কথা বলা হয়নি। যে এই এলস, পার্টটা আমি এইটা একটু তো বুঝতে আসলে পারিনি পুরা স্যার। গল্পটাই তো আসলে এয়ারপোর্ট নিয়ে, তাই না? এই এলসওয়্যার বলতে অন্যত্র, এখানে ক্লিয়ারলি ডাইরেক্টলি বলা নাই, আপনার কথা ঠিক আছে। এলসওয়্যার বলতে অন্যত্র ইন আনকন্ট্রোলড এয়ার স্পেস পাইলটস আর বাউন্ড টু বাই ফিউয়ার রেগুলেশন। তার মানে পাইলটসরা আসলে কোথায় থাকে? এয়ারপোর্টেই তো থাকে, পাইলটসরা তো জি জি। রাস্তায় থাকে না। তো আসলে এটা পুরো গল্পটা আসলে এয়ার নিয়েই করা, তো এখানে সবকিছুই একদম ডাইরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট থাকবে না।
এটা আপনাকে কিছু বুঝে নিতে হবে। এলসওয়ার বলতে অন্যত্র, পাইলটরা অন্যত্র কোথায় থাকবে? এয়ারপোর্ট, পাইলটটা কোথায় থাকে? পাইলটটা হয় এয়ারপোর্টের কাছে থাকবে, না হলে এয়ারপোর্ট থেকে দূরে থাকবে। মানে এলসওয়্যার পাইলটটা কোথায় থাকে? এয়ারপোর্ট থেকে দূরে। তো এটা বলতে আসলে পাইলট যেহেতু বলছে, পাইলটটা আসলে এয়ারপোর্ট থেকেই দূরে থাকে অথবা এয়ারপোর্টের কাছে থাকে, তো এর জন্য এটা আসলে এয়ারপোর্টটাকেই মেনশন করছে। ক্লিয়ার? জি স্যার। জি। ওকে। হ্যাঁ। স্যার আ- একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন। ফলস এর ক্ষেত্রে ডিরেক্ট আমাদের মানে ইনস্ট্রাকশন বা হচ্ছে ইনফরমেশনটা আর কি দেওয়া থাকবে, মানে জি হয় জি অপোজিট বা নেগেটিভ। জি জি আর নট গিভেন এর ক্ষেত্রে আমরা যখন কোনো ইনফরমেশনই পাবো না, মানে জি জি ক্লিয়ার জি কোনো ইনফরমেশন পাবো না। আচ্ছা। হ্যাঁ শিওর। যেমন আমি একটা বলছি যে প্রতিটা ফলস এর কিন্তু একটা ট্রু অ্যান্সার আছে, তাই না? যেমন আপনি যদি বাংলায় বলেন যে প্রতিটা মিথ্যা কথার কিন্তু একটা সত্য কাহিনী আছে, তাই না? কেউ যদি আপনাকে একটা মিথ্যা কথা বলে যে আহ, একজন মারা গিয়েছে, এসে মিথ্যা কথা বললো, তাহলে এটা সত্য ঘটনা কি? সত্য ঘটনা কি? মারা যায় নাই, তাই না? মনে হয়। মারা জি যায় নাই, তার স্যার। মানে তিনি বেঁচে আছে, তার মানে একটা মিথ্যা কথার কিন্তু একটা সত্য ঘটনা আছে। কিন্তু নট গিভেন আসলে কোনো সত্য মিথ্যা নাই, কারণ এটা আসলে শিওরই না। অনেকে বলবে যে একজন দেখা গেল উনি হারিয়ে গিয়েছে, তো এটাই মানে কি তিনি মারাও যান নাই, বেঁচেও আছে কিনা আপনি শিওরলি জানেন না। এইগুলো হচ্ছে নট গিভেন। যেমন এই কোশ্চেনে এফএ তৈরি হয়েছে জেট ইঞ্জিনের কারণে, এটা হচ্ছে মিথ্যা। এটা সত্য কি এফএ তৈরি হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। প্রতিটা মিথ্যা কোশ্চেনে দেখবেন যে ফলসের একটা ট্রু অ্যান্সার আছে, কিন্তু যে নট গিভেন যেটা হয়েছে এটার কি কোনো ট্রু অ্যান্সার আছে প্যাসেজের ভেতরে? কোনটা রেড? না। নাই। তো যেগুলো নট গিভেন হবে সেগুলোর কিন্তু কোনো ট্রু অ্যান্সার থাকবে না। আপনি এভাবেও জাজ করতে পারেন যে আমি যেটাকে ফলস দিচ্ছি তাহলে এটা ট্রু অ্যান্সার কি। যদি ট্রু অ্যান্সার খুঁজে না পান তাহলে এটা নট গিভেনই, ওইটার ফলস হবে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। আনিকা, ফাতেমা আনিকা মেবি কোশ্চেন করছেন, হ্যাঁ বলুন। আর ফাতেমা নিকিতা, ও সরি সরি। স্যার এখানে বললেন যে মানে মারা গেছে, আবার বললেন যে হারিয়ে গেছে। এখন হারিয়ে যে গেছে এটাও তো আমরা ফলস হিসাবে ধরতে পারি, যে এটা তো মিথ্যা ইনফরমেশন দেওয়া, এটা সে তো মারা প্যাসেজে, গেছে। প্যাসেজে লেখা থাকা লাগবে। তার মানে আপনি জাস্ট, প্রাসঙ্গিকতা আমি তো নাই। জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, এমন তো প্যাসেজ থাকবে না, কিন্তু আসলে আপনার ক্লিয়ারলি বলা থাকা লাগবে যে আসলে কি ঘটনা ঘটছে, আপনি প্যাসেজের ভেতরে খুঁজে পাবেন। যেমন আমরা যতগুলো ফলস পেয়েছি সবগুলোর কিন্তু একটা সঠিক উত্তর আছে না? যেমন কতগুলো ফলস হয়েছে আমাদের, যে উত্তরটা কই। উম এই যে এইটার ফলস তো আপনারা বুঝছেন যে অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। তারপরের হুম। ফলসটা হচ্ছে এটা আগে থেকেই ছিল। লাস্টে ফলস 25, আমরা একটু 25-এ যাই। 25-এ বলছে ক্লাস ই এর সবাই আইএফআর ইউজ করে। তো আমরা ক্লাস ই এর সবাই আইএফআর ইউজ করে, এখানে দেখেন এখানে বলা আছে ক্লাস এ এর সবাই আইএফআর ইউজ করে। তো প্রতিটা ফলসের কিন্তু একটা সঠিক উত্তর আছে, কিন্তু যেটা নট গিভেন সেটার কিন্তু কোনো সঠিক উত্তর নাই। যেমন নট গিভেন আমরা যেটা পেয়েছি যে আগে থেকেই তৈরি হতো, এটা কিন্তু ক্লিয়ারলি বলা নাই যে এখন আর ইউজ হয় কি হয় না। এইটাই হচ্ছে পার্থক্য। তা আপনার স্পষ্টভাবে বলে থাকা লাগবে যে এটা ফলস হলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে এটার সঠিক একটা উত্তর আছে। কিন্তু নট গিভেনের কোনো সঠিক উত্তর নাই, এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না, কনফিউশনে থাকবেন। এইগুলো আসলে নট গিভেন। আমি হোমওয়ার্ক দিচ্ছি, আপনার হোমওয়ার্ক করুন। হোমওয়ার্ক করলে এরকম হোমওয়ার্কে অনেকগুলো নট গিভেন থাকবে, এবং এভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু ফার্স্ট ক্লাস, অনেকেরই এটা যেহেতু লাইফে ফার্স্ট টাইম নট গিভেন দেখছেন, এটা মনে হচ্ছে মাঝে মাঝে ফলস। তো একটু প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, আমি নেক্সট ক্লাসে এই নট গিভেন রিলেটেড আরো যেসব প্যাসেজ হোমওয়ার্কে ছিল ওইগুলো নট গিভেন আমি বুঝিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা স্যার। ওকে, থ্যাংক জি ইউ। স্যার। হোমওয়ার্কটা কি স্যার গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ গ্রুপে আমরা দিয়ে দিব হোমওয়ার্কটা আপনাদের, অলরাইট, যেমন থ্যাংক ইউ। গ্রুপে আমরা দিয়ে দিব। কারণ 3-4টা প্যাসেজ তো আমরা প্রশ্নের লিখে কিংবা লিংক সহ আমরা দিয়ে দিব সবকিছু। এটা একবারে বলা সম্ভব না, তো অনেকগুলো প্যাসেজ আছে, কারণ একটা ওকে দিলে তো স্যার। কম হয়ে যায় আপনাদের 4-5টা, এবং আমি সলিউশনও করে দিয়েছি, ভিডিও সহ সলিউশন করে দিয়েছি। ওগুলো আপনারা যদি কেউ আটকে যান যে কোনো একটা কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আপনারা এই যে বইয়ের পেছনেই পাবেন। আর ভিডিওগুলোতেও পাবেন। এখানে যেমন আমরা আজকে যেগুলো করলাম এটা টেস্ট 1 প্যাসেজ 2, তাই না? টেস্ট 1-এর প্যাসেজ 2 এই যে এইগুলাই আমরা করেছি। যেমন 21 ফলস, দেখি আমাদের সবগুলো হয়েছে কিনা। 21 ফলস, হ্যাঁ হয়েছে। কই গেল সেটা? এতগুলো ট্যাব তো। 22 নট গিভেন, 22 নট গিভেন, 23 ট্রু, 24 ট্রু, 23 ট্রু, 24 ট্রু, 25 ফলস, 26 ট্রু, ফলস ট্রু।
এই যে ফলস, ট্রু। আর একটা ছিল প্রথমে ফলস 20, 20 ওই 20, এই যে নিচে 20 ফলস। তারপরে সবগুলো আমাদের হয়েছে। এগুলো তো আপনারা বুঝতে পারছেন যে হয়েছে কিনা? বুঝতে পারছেন তো যে কিভাবে এগুলো ট্রু ফলস হলো? প্রবলেম আছে কারো? জি না স্যার। স্যার, যেভাবে বুঝাইলেন এভাবে তো মনে হয় যেন রিডিং এর পাইলট হয়ে গেলাম। আচ্ছা, আপনার প্র্যাকটিস করেন এবং আমি যে হোমওয়ার্ক গুলো দিছি ওগুলো আমি এভাবে বুঝিয়ে দিয়েছি। তো এটা আপনারা করলে এবং এইগুলো করবেন আরো 4-5টা। এরপরে আপনাদের কাজ হলো, যেহেতু প্রথম গল্পটা আইএলস এর প্রথম আইএলস পরীক্ষা, রিডিং পরীক্ষার প্রথম গল্পটা যেহেতু ট্রু ফলস এবং ফিল ইন দা ব্লাঙ্কস এর উপরেই বেশিরভাগ থাকে, এটা কিন্তু ফিক্সড না, তবে বেশিরভাগ কোশ্চেনই বর্তমান সময়ে ফিল ইন দা ব্লাঙ্কস এবং ট্রু ফলস এর উপর আসছে। তো আপনারা ট্রাই করবেন একটা একটা করে প্যাসেজ সলভ করা। এরপরে আমরা যখন ম্যাচিং করাবো, সেকেন্ড প্যাসেজ অথবা ম্যাচিং রিলেটেড কোশ্চেন, এই যেগুলোকে ম্যাচিং বলা হয়, ইনফরমেশন ম্যাচিং, তখন আপনারা সেকেন্ড প্যাসেজও করতে পারবেন। তো এর জন্য আমি জাস্ট আজকে একটু এক্সট্রা করে আপনাদের একটু ফিল ইন দা ব্লাঙ্কসও শিখিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনারা একটা প্যাসেজ 13টা কোশ্চেনই আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এবং আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে ওই প্যাসেজগুলোতেও ফিল ইন দা ব্লাঙ্কস আছে, যে কেউ যদি এক্সট্রা করে চাইেন যে আমি একটু ট্রাই করে দেখি, চাইলে ট্রাই করতে পারেন। কারণ ট্রু ফলস এবং ফিল ইন দা ব্লাঙ্কস এর টেকনিক সেম সেম। ঠিক আছে? আবার অন্যান্য যে টাইপ আছে, প্রতিটা টাইপের জন্য আলাদা আলাদা টেকনিক আছে। এগুলো আমরা শেখাবো ক্লাস যখন 1 বাই 1 আসবে, আমরা এগুলো ক্লিয়ারলি বোঝাবো। স্যার, হ্যাঁ বলুন। যে রিডিং এর মধ্যে যে তিনটা প্যাসেজ আসবে, তিনটা প্যাসেজের কোশ্চেন প্যাটার্ন কি সেমই থাকবে? মানে প্যাসেজ ওয়ানে যেরকম কোশ্চেন না, আসছে না, ট্রু এবং ফলস, সেকেন্ড প্যাসেজও সেম না, প্যাটার্নে না, না, থাকবে, না, এরকম না, হবে? এটা হবে না। আপনাদের 5 থেকে 6 ধরনের কোশ্চেন আসলে আইএলটিএস রিডিং এ হয়। তো আপনার পরীক্ষাতে এরকম 4-5 ধরনের কোশ্চেনই আসবে। যেমন প্রথম গল্প থেকে কি কি ট্রু, জানতে ছিল? ফলস, তারপরে গ্যাপ। সেকেন্ড গল্প থেকে আবার যদি ট্রু ফলস গ্যাপ দেয়, তাহলে তো সবাই ট্রু ফলস গ্যাপই করতে হবে। তো এরকম না, সেকেন্ড প্যাসেজ থেকে আবার কিছু ম্যাচিং দেবে। তারপর থার্ড প্যাসেজে গিয়ে আবার কিছু এমসিকিউ দিবে। এগুলো তো আলাদা। এর সাথে ম্যাচিং এর সাথে এক্সট্রা আবার কিছু ট্রু ফলস দিতে পারে, অথবা এমসিকিউ এর সাথে এক্সট্রা কিছু গ্যাপ দিতে পারে। কিন্তু ট্রু ফলস গ্যাপ ম্যাচিং এমসিকিউ, এই চারটা আসলে আইএলটিএস পরীক্ষার মেইন বেসিক। মানে কোশ্চেন কমন করলে এটা কমন করে, যেটা হচ্ছে ট্রু ফলস, গ্যাপ, এমসিকিউ, ম্যাচিং আর হচ্ছে ম্যাচিং ম্যাচিং। এই এই চারটা বিষয় হচ্ছে একদম ফান্ডামেন্টাল আইএলটিএস রিডিং এর। আবার লিসেনিং দেখেন, লিসেনিং এর প্রথমে 1 থেকে 10 হচ্ছে গ্যাপ, তারপরে 11 থেকে 14 হচ্ছে এমসিকিউ, তারপরে 15 থেকে 20 হচ্ছে ম্যাপ, তারপরে 16 থেকে 20 আবার এমসিকিউ, 16 থেকে 20 না 21 থেকে 30 তারপরে আবার ম্যাচিং, তারপরে লাস্টে 31 থেকে 40 আবার গ্যাপ। এগুলো হচ্ছে লিসেনিং এর ফান্ডামেন্টাল। আবার লিসেনিং ক্লাসে এগুলো দেখাবো আপনাদের কোশ্চেন প্যাটার্নটা। ঠিক আছে? তো এনিওন, আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন না এমন কেউ কি আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছি, বাট আপনি যে ওই যে উত্তরপত্রটা দিয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি আমরা সেটা পাই আবার নাই। দিব, আবার দিব, আবার দিব, আবার দিয়ে দিব। কোনো প্রবলেম হয় না, আমরা আগামীকাল সকালে অথবা আজকে ক্লাসের শেষে আমি আবার দিয়ে দিব। ঠিক স্যার, আছে? এখানে দুইটা গ্রুপ দেখাচ্ছে। স্যার একটু রাইটিং এর ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, রাইটিং ক্লাসটা মেবি কাল, পরশু দিন যেটা হবে সেটা রাইটিং এবং স্পিকিং দুইটা মিলে একটা বেসিক ক্লাস হবে। সেটাতে আমরা টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সটা শিখবো। কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে রাইটিং এবং স্পিকিং এ উত্তর দিতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওই ক্লাসে আপনারা ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে? না না, ওইটা না স্যার, মানে হচ্ছে প্রশ্ন প্যাটার্ন কেমন আসে একটু এটা নিয়ে একটু ধারণা দিলে ভালো হতো। আমরা রাইটিং সম্পর্কে একদম জানিয়ে না কিছু। ওরিয়েন্টেশন ক্লাসে আমরা দেখিয়েছি। আপনার ওরিয়েন্টেশন, আপনার কাছে রেকর্ডিং আছে ওরিয়েন্টেশন ক্লাসের? ওইটাতে স্যার আপনি আমি তো মানে ক্লাসেই ছিলাম না। ওকে ছিলেন না। তো এটা যদি আমরা বলি, সাধারণত আহ, অনেক ধরনের কোশ্চেন আসে। তো রাইটিং হচ্ছে দুইটা টাস্ক, একটাকে বলা হয় টাস্ক ওয়ান আর একটাকে বলা হয় টাস্ক 2। তো টাস্ক 1-এ সাধারণত 6 ধরনের কোশ্চেন থাকে। বার চার্ট, পাই চার্ট, তারপরে হচ্ছে ম্যাপ, ডায়াগ্রাম, তারপরে হচ্ছে টেবিল, আর হচ্ছে লাইন গ্রাফ। এই যে বার চার্ট, পাই চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম, টেবিল, লাইন গ্রাফ, এই 6 ধরনের কোশ্চেন থেকে টাস্ক 1-এ আসবে। আর টাস্ক 2 যেটা আছে, যেটা হচ্ছে এসে, আমি এভাবে দ্রুত লিখছি, সো আপনারা হাতের লেখাটা আমি জাস্ট বলে দিচ্ছি, কারণ আমার এই সুন্দর করে লেখার আসলে ওই ধৈর্য নাই। তো টাস্ক 2-তে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, তারপরে হচ্ছে কজ ইফেক্ট। আমরা প্রতিটা বিষয়ের কিন্তু আলাদা ক্লাস, আমাদের বার চার্টের একদিন ক্লাস, পাই চার্টের
তো এরকম অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি একদিন ক্লাস নিব, কজ ইফেক্ট একদিন, তারপরে হচ্ছে প্রবলেম সলিউশন, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে হচ্ছে আর কি হয়, অপিনিয়ন এসে। এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজকে মাঝে মাঝে বলা হয় পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ ডেভেলপমেন্ট। এইরকম 6 ধরনের, আরো হয়তো বা আছে, আমার মনে আসছে না। কজ এন্ড সলিউশনের জায়গায় আবার দেখা গেলো কজ ইফেক্ট চলে আসলো, এরকম 6 ধরনের কোশ্চেনই আসে। এখান থেকে যে কোনো একটা আসবে সাধারণত। সাধারণত অপিনিয়ন, অ্যাগ্রি এগুলো বেশি আসে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে। তবে পরি আপনার, হ্যালো, আপনারা পাশে কথা বলবেন না। আপনারা যদি আশেপাশে ফ্যামিলি মেম্বার সাথে কথা বলেন, একটু খেয়াল করে নিবেন যে মাইক্রোফোনটা অফ আছে কিনা। প্রথম দিকে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আপনাদের। তো এরকম যেহেতু আইএলটিএস পরীক্ষা সপ্তাহে 4 বার, সপ্তাহে একটা মাসে 4 সপ্তাহতেই পরীক্ষা হয়, তো এগুলো ঘুরে ফিরে আসে। আপনি মনে করবেন না যে এই অপিনিয়ন ইম্পর্টেন্ট বলছে স্যার আর অ্যাগ্রি এই দুইটাই আমি পড়বো, দেখা গেলো আপনি যেদিন পরীক্ষা দিলেন সেদিন প্রবলেম সলিউশন চলে আসছে। তো এর জন্য আপনাদের সব ধরনের কোশ্চেন করতে হবে। প্রতি সপ্তাহে কিন্তু আইএলটিএস পরীক্ষা হচ্ছে, তো প্রশ্ন প্রতিদিনই চেঞ্জ করতে হচ্ছে। তো একদিন অ্যাগ্রি দিবে, একদিন কজ দিবে, একদিন প্রবলেম দিবে, এভাবে ঘুরাই ফিরাই কোশ্চেন দিবে। তো সব ধরনের কোশ্চেনই করতে হবে। আমরা প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করব। আমাদের নেক্সট ক্লাসগুলো এভাবেই হবে। ঠিক আছে, তো একদম শুরু তো আপনারা আস্তে আস্তে থাকলে বুঝতে পারবেন। একটা দুইটা ক্লাস করলে তো বুঝেছেন আমরা কিভাবে ক্লাস নেই। ওরিয়েন্টেশন ক্লাস করেছেন না আপনারা? কেমন লেগেছে ওরিয়েন্টেশন ক্লাস? অনেকটা ইফেক্টিভ। ওকে, তো এই ক্লাসগুলো আস্তে আস্তে আপনাদের ইফেক্টিভ হবে, আপনারা একটু ট্রাই করুন। আমাদের কোর্স ফি দেখে অনেকে জাজ করে যে আমাদের কোয়ালিটি নিয়ে, না, আমাদের কোয়ালিটি ভালো। আমরা আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি, ভার্সিটি স্টুডেন্ট দিয়ে শুরু করা হয়েছিল প্রথমে, ছোট ভাই ব্রাদার, এরপরে আস্তে আস্তে এটা চলে আসছে। কিন্তু আমরা নেক্সটে কোর্স ফি বাড়াবো নেক্সট জানুয়ারি থেকে। তো এটা যেহেতু চালু হয়ে গেছে, এর জন্য মাঝপথে আর বাড়াতে পারছি না। তো এটা শুনে অনেকে আবার ভাবেন যে চিপ, যেহেতু হয়তোবা রেকর্ডিং করা অথবা টাকা নিয়ে ব্লগ দিয়ে দেয়, এমন কিছু না। আমার আইএলটিএস স্কোর 8.5, তো আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন আমাদের কাছ থেকে। ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো বিষয়। আপনাদের যদি পার্সোনাল কোনো কোশ্চেন থাকে, সেজন্য একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে অফিস টাইমে অর্থাৎ ডে টাইমে আপনারা নক দিতে পারেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটু লিখে দিচ্ছি, এই নম্বরে আপনারা নক দিলে পাবেন অফিস টাইমে। এটা 11 AM থেকে চালু হয়, 11 AM, 01615732672। ঠিক আছে, তো আজকের স্যার একটা ক্লাসটা, কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। কোশ্চেনটা হলো স্যার, আমার মনে হয় অনেকেরই, এখানে অনেকেই জয়েন্ট আছে, অনেকেরই এই প্রবলেমটা। সেটা হচ্ছে আমরা একটা জিনিস বুঝতে হলে, একটা প্যাসেজ বুঝতে হলে বা কোনো কোশ্চেনের অ্যান্সার বুঝতে হলে আমাকে সেই শব্দার্থটা জানতে হবে। অবশ্যই। হ্যাঁ, ভোকাবুলারিতেই হচ্ছে অনেকটা প্রবলেম, যে আমরা শব্দার্থটা খুব কম জানি। এখন এই ভোকাবুলারিটা পড়ার জন্য আমরা কোথা থেকে জি, পড়বো, এই অথবা হচ্ছে সমস্যাটা, খুব হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ সমস্যাটা বেটার ভাবে খুব সহজে হ্যাঁ, স্যার ভোকাবুলারির কি জন্য বলবো? আপনারা হচ্ছে ক্যামব্রিজ ভোকাবুলারি নামে একটা বই আছে, ক্যামব্রিজ ভোকাবুলারি। ওইটাতে হচ্ছে হলো কি, এই যে ক্যামব্রিজের যতগুলো প্যাসেজ আছে, সবগুলো প্যাসেজের প্রতি প্যাসেজ বাই প্যাসেজ ভোকাবুলারি দেওয়া আছে। অর্থাৎ যেমন আজকে আমরা করলাম কত নাম্বার, ক্যামব্রিজ 8 নাম্বার বইয়ের টেস্ট নাম্বার 1-এর প্যাসেজ নাম্বার 2, দ্বিতীয় নাম্বার গল্প ছিল এটা। তো এই গল্পের কি কি ভোকাবুলারি আছে, এটা এরকম প্রতিটা গল্প বাই গল্প ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারি বইটা করলে আপনাদের সব হয়ে যাবে। আর এই ভোকাবুলারি বইটা আমরা পিডিএফ দিতে পারি না, কারণ এগুলো বিভিন্ন রাইটারের বই, তো এগুলো দিলে পাইরেসি আইনে, আসলে কপিরাইট আইনে হয়ে যায়। তো এর জন্য আমরা আপনাদের এটা কিনে নিতে হবে। এটার দাম বেশি না, 100 কিংবা 80 থেকে 100 টাকা এরকম কাছাকাছি হবে। কোথা থেকে পাবো? আপনাদের থেকে এটা পাবো নাকি? আমরা তো বই বিক্রি করি না, আপনারা নীল খেতে কিংবা অনলাইনে বিভিন্ন লাইব্রেরিতে অর্ডার দিলেই পাবেন। জাস্ট নাম বলবেন যে ক্যামব্রিজ ভোকাবুলারি উইথ সিনোনেম, আমি একটু লিখে দিচ্ছি। যে কোনো রাইটারে কিনলেই হবে, কারণ সবাই একই তাই লিখে। কারণ এইগুলো ওয়ার্ডের প্রতিটা ইমপ্রুভড মানে কি, এবং এটা সিনোনেম, ক্যামব্রিজ ভোকাবুলারি, ভোকাব লিখলাম উইথ সিনোনেম, সিনোনেম সহ কিনবেন, তাহলে আপনাদের ভালো হবে। এইভাবে আপনি সিনোনেম সহ যে কোনো রাইটারের বই কিনলে হচ্ছে, সিনোনেম যদি থাকে যদি তাহলে। কোনো রাইটার, খুব বেটার রাইটার, এরকম কোনোটা সবাই নেম? একই, এইগুলো তো আসলে ভোকাবুলারি, এগুলোতে আসলে ভালো খারাপ কিছু নাই। অ্যাক্সিডেন্ট মানে কি, এস্টাবলিশমেন্ট মানে কি, এবং এইটার কিছু সিনোনেম। ঠিক আছে, এইগুলা সবাই, আপনি যে কোনো একটা আপনার কাছে যেটা ভালো লাগবে একটু দেখে শুনে কিনলে হবে, কিংবা ছবি চাইলে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। স্যার ওকে। আর একটা কোশ্চেন আমাদের কি হচ্ছে, আমাদের এই যে
স্পিকিং বোঝার জন্য এবং হচ্ছে আমরা কথা বলার জন্য হ্যাঁ, আপনাদের কোনো স্পিকিং গ্রামার গ্রুপ আছে। আমরা গ্রামারের ক্লাস তো এটা বললামই, আগামী ক্লাসটাই আপনাদের স্পিকিং এবং রাইটিং দুইটার যে গ্রামার, টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, বেসিক গ্রামার, লিঙ্কিং ওয়ার্ডস, ভোকাবুলারি, এইগুলো আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখাবো। যেহেতু বেসিক ক্লাস, আচ্ছা আচ্ছা। ওই ক্লাসে আমরা এগুলো দেখাবো। আপনাদের কোনো টেনশন করতে হবে না, একটা আইএলটিএস কোর্সে যা যা থাকে সবকিছু আমরা করাবো, একদম ফুল আসলে স্যার সিলেবাস প্রথম কমপ্লিট দিকটা হবে। প্রথম তো ওই জন্য একটু নো কোশ্চেন প্রবলেম, নো স্যার। প্রবলেম, আপনারা শিওর থাকেন। আপনাদের আমরা রুটিনও দিয়ে দিব আপনাদের, এটাতে সব ক্লিয়ারলি থাকবে। ঠিক আছে। সো তাহলে আপনাদের এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদের যেভাবে ভর্তি হয়েছেন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা রিপ্লাই পাবেন। আর ক্লাসের রেকর্ডিং গুলো আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ফেসবুক, ওখানেই পাবেন। ঠিক আছে। আপনাদের নেক্সট এই ক্লাসটাও আমরা, ক্লাস শেষ হতে 1 ঘন্টা সময় লাগবে কনভার্ট হতে, 1-1.5 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আপনারা। রেকর্ডিংটা আপলোড হতে একটু সময় লাগে, অনেক 1.5 ঘন্টার ক্লাস তো, এটা আপলোড হতে একটু সময় লাগে, অনেক বড় ফাইল। তো একটু সময় দিবেন, আমরা পেয়ে যাবেন 9:30 তো 11টার মনে ভেতরে। ঠিক আছে। মনে হচ্ছে খুবই কিওয়ার্ড সিস্টেমটা যেটা শিখাইলেন এটা মনে হয় খুবই ইফেক্টিভ হবে আমাদের হ্যাঁ, জন্য। আপনার খুবই ইফেক্টিভ হবে, আপনারা এটা ট্রাই করবেন। আপনার হোমওয়ার্ক গুলো দিচ্ছি, একটু ট্রাই করেন আপনারা। ঠিক আছে। আমরা Yes. হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি ক্লাস শেষে হোমওয়ার্ক গুলো, আপনারা চাইলে এখনই ক্লাস, যেহেতু আপনারা একটা এনার্জির ভিতরে আছেন, কারণ কোনো কিছু ব্রেক দিলে এনার্জি চলে যায়, আবার ইঞ্জিন স্টার্ট দিতে অনেক সময় লাগে। এখন যেহেতু আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, এখনই ট্রাই করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।